আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। আমরা গত কদিনেই যা দেখলাম তাতে মনে হচ্ছে যেন জুলাই বিপ্লবের যে লাল স্বাধীনতা, জুলাইয়ের যে স্বাধীনতা, যে লাল স্বাধীনতা বলা হয়, সেটি অনেকটা হুমকির মুখে। এখনো ধরেন বাংলাদেশের সরকারে, প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে সকল জায়গায় কিন্তু হাসিনার অনুসারী বা তার দ্বারা সুবিধাভোগী বিভিন্ন শ্রেণীর মানুষ যুক্ত। তো জুলাই বিপ্লবের সঙ্গে দেশে বিদেশে থেকে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, যারা এই জুলাই বিপ্লবের বিষয়টিকে ধারণ করেন, এরকম কয়েকজনকে আজকে আমরা তিনজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি আজকে আমার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রথমে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বাংলাদেশ, ওই যে বাংলাদেশে সবসময় যে একটা আমরা যে দেখে এসেছি না এতগুলো বছর, যে না সবাই খারাপ উনি ভালো, হ্যাঁ সবাই খারাপ, আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী সবাই খারাপ, হাসিনা ভালো। এই যে এত বছর কিন্তু আমরা এরকম একটা চিন্তা ভাবনা আমরা সবসময় আমরা এই লাইনের কথাবার্তা, এমনকি সাংবাদিকদের ভেতরও সবাই না সব সমালোচনা করা যাবে, কিন্তু শেখ হাসিনা, শেখ মুজিব ওনারা সকল সমালোচনার ঊর্ধ্বে, শেখ পরিবার সকল সমালোচনার ঊর্ধ্বে। আন্দোলনের বজ্র কণ্ঠ ইনকিলাব মঞ্চের শওকত ওসমান হাদি। শওকত হাদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুকরিয়া ভাই আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মেজর শাফায়েত আহমেদ, মানে যিনি নর্থ আমেরিকা থেকে খুব উচ্চ কণ্ঠ ছিলেন। জুলাই বিপ্লবের প্রতিটা জায়গায় তার যে আবেগ, তার যে অংশগ্রহণ, সেটি আসলে অভিনন্দনযোগ্য। শাফায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ কনক ভাই, আপনার এবং আপনার দর্শকদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি রওশন হক। তিনি নিউ ইয়র্কের লেখালেখি করেন, সাংবাদিকতা করেন এবং জুলাই বিপ্লবের ওই সময়টা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে আমেরিকার যতগুলো অনুষ্ঠান ছিল, প্রতিবাদ ছিল, সকল কিছুতে অংশ নিয়েছেন। এই জুলাই বিপ্লবকে ধারণ করা আরেকজন ব্যক্তি নিউ ইয়র্ক থেকে। রওশন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কনক, আপনাকে এবং আপনার দর্শকদেরকে। তো আমরা যে বিষয়গুলো দেখছি, মানে বিশেষ করে মিটফোর্ডের একটি নির্মম বিভৎস হত্যাকাণ্ড দেখলাম। সেই হত্যাকাণ্ডের জের কাটতে না কাটতে খুলনায় এরকম আরেকটি হত্যাকাণ্ড হলো, তাও এই যে বিএনপির আরেক নেতাকে হত্যা করা হলো। এর মধ্যে আবার দেখলাম যে এনসিপির 7 লাখ টাকার ঘুষের লেনদেনের একটা ভিডিও ভাইরাল হলো। তারপর আবার বলা হচ্ছে যে মিটফোর্ডের হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের সাথে এনসিপি নেতাদের ছবি ভাইরাল হচ্ছে। তো আমি এই কিছু কিছু বিষয় আসলে এআই কিনা এগুলো পর্যবেক্ষণে আছে, হয়তো ক্লিয়ার হলে হয়তো আমি শেয়ার করব। এখনো আমার কাছে রিপোর্টটা আসে নাই যে এআই না জেনুইন। তো শওকত ওসমান, আপনি কি মনে করেন, মানে এই যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যে আপনার, আমি যদি বলি যে জুলাই বিপ্লব কি আসলে মানে ব্যাহত হচ্ছে, আমাদের হুমকির মুখে, কোথায় সমস্যাটা, আপনি যদি একটু আলোচনাটা সূত্রপাত করেন। ধন্যবাদ কনক ভাইয়ের সাথে অনেকদিন পরে আমরা ইচ্ছা থাকা তিনজনের সাথে অনেকদিন পরে আমরা হয়ে ওঠে না। তো এরপরেও জুলাইয়ের এই সময়ে মানে যুক্ত হতে পারা সবার জন্য এটা আমাদের জন্য আজকে আনন্দের। কিন্তু যেটা দেখেন দুঃখের ব্যাপার হলো, আমি এটা খেয়াল করেছি যে আপনি জুলাইয়ের 1 তারিখ থেকে যে একটা স্পেশাল এপিসোড করছেন, স্পেশালি এখানে মনে করছে যে শাফায়াত ভাইও উনি বেশ গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট, যেটা আমরাও শেয়ার করেছি, মানে থ্রিলিং, যে কিভাবে কোডিং করে এই আন্দোলনকে কত দিক থেকে মানুষ কিভাবে হেল্প করেছে। আমরা যখন সময় এসেছে যে এই জুলাইয়ে দুনিয়া কাঁপানো 15-20 দিনে আমরা কিভাবে, এখানে তো আমরা হাসিনার পদত্যাগ ঘটাই নাই, আমরা বিশ্বের অত্যন্ত পরাক্রমশালী একটি দখলদার রাষ্ট্র ভারতের পতন ঘটিয়েছি, এবং সেটা নিরস্ত্র 18 কোটি জনগণ সশস্ত্র একটি জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। এই বিজয় যখন সেলিব্রেট শুধু করবে না, আমরা আমাদের জুলাইয়ের গল্পগুলো সামনে তুলে আনবো। দেশে বিদেশে কারা কিভাবে এটাকে সম্ভব করতে পারলো, আমরা পুরো জাতি যখন জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাইয়ের সনদ, এইটা নিয়ে আমরা জাতীয় উৎসব করব, তখন মানে আপনি ভাবেন যে ধরেন গত 3 দিন 4 দিন আগ পর্যন্ত আমাদের কিন্তু ফেসবুক 6 লাখ ছিল জুলাইয়ের ভিডিওগুলো নিয়ে।
সবাই তাদের ভিডিও আপলোড করছিল, স্মৃতিচারণ করছিল, মানুষ সেই সময়গুলো মনে করছিল। কিন্তু ঠিক 3 দিন আগে যেই মানে বিভৎস হত্যাকাণ্ড আমরা দেখলাম, যেটা মিটফোর্ড হত্যাকাণ্ড নামে পরিচিত, আপনারা নিশ্চয়ই যে এরপরে সবাই আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এখন বাস্তবতা হলো যে আসলে কি হচ্ছে বা কি হবে। আমরা আমাদের প্রেস মিট থেকে বা বিভিন্ন জায়গায় আমরা খুবই আমাদের কনসার্ন জানিয়েছি এই মুহূর্তে কি করা দরকার, এটা আমরা যেটুকু বুঝি সেটা বলেছি। কিন্তু আমার একদম স্পষ্ট একটা, ধরেন এর কোনো কনক্রিট প্রমাণ আমার হাতে নাই, কিন্তু সাদা চোখে কিছু জিনিস যে বোঝার ব্যাপার, এটা আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই কোনো ভাই জানেন, আপনার এখানে যারা আছে দর্শকরাও জানেন যে আমরা বাংলাদেশের জনগণ এবং জুলাই যোদ্ধারা যেভাবে রাষ্ট্রকে সবাই মিলে জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদের জন্য প্রেসার দিচ্ছিলাম, সরকারও বারবার চেষ্টা করছিল, কখনো বিএনপি কখনো অন্যান্য দল সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, এই কারণে জুলাই ঘোষণাপত্রটা ঝুলে যাচ্ছিল। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই ঘোষণাপত্র না হলে এখন পর্যন্ত এই জুলাইয়ের কোনো অফিসিয়াল স্বীকৃতি নাই। তা আমরা এটুকু সবাই খুব বুঝতে পারি যে ভারতীয় আধিপত্যবাদ, এখানে ইন্ডিয়ান হেজিমনি, তাদের এস্টাবলিশমেন্ট মনে প্রাণে তাদের সমস্ত শক্তি দিয়ে চাচ্ছে যে যেন এই জুলাই ঘোষণাপত্রটা সরকার না করে রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা বলেছি শুধু জুলাইয়ের ঘোষণাপত্র হলেই হবে না, এটাকে সংবিধানের প্রস্তাবনায় আনতে হবে। কারণ আমরা যে নতুন বাংলাদেশ বলেছি, এটার অফিসিয়াল স্টার্টটা হবে সংবিধানে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতির মধ্য দিয়ে। তারপরে এই যে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা, আমরা কেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের পার্লামেন্টের ফর্ম কেমন হবে, সবকিছু সেটা নিয়ে হবে জুলাই সনদ। আপনি ধরেন সেইটা হবে নতুন বাংলাদেশের প্রথম বীজ বপন করা হবে। এবং আপনি খেয়াল করেন বিএনপি প্রথমে অনেক ক্ষেত্রে অনীহা ছিল, কিন্তু প্রচন্ড বাংলাদেশপন্থী মানুষদের এই চাপের কারণে তারা কিন্তু অনেকটা এটার কাছাকাছি চলে এসেছে। ঠিক বিএনপি যখন জুলাই ঘোষণাপত্রের জন্য আন্তরিক হয়ে উঠছে, জনতাকে মেনে নিচ্ছে, এমনকি তারা বলছে যে হ্যাঁ এটা সংবিধানের তফসিলও যুক্ত করা যায়, আমরা প্রত্যাশা করছি এটা সংবিধানের তফসিল না, তাদেরকে প্রস্তাবনাও রাজি করাতে পারবো, ঠিক তখনই দেশে একটা পলিটিক্যাল কেওয়াস তৈরি হচ্ছে ভয়ঙ্কর ভাবে। এখন এই যে বিএনপি যত চাঁদাবাজি আছে, যত যত বাজি কাটাচ্ছে, এইগুলোকে সত্য সত্য, এইগুলো ছাড়াও এটা তো সত্য যে এইখানে রাষ্ট্রের একটা অংশ, সরকারের এজেন্সির একটা অংশ এবং ভারতীয় আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি, তারা মিলে এমন একটা কেওয়াস তৈরি করতে চাচ্ছে। আজকে সেটা বিএনপি কে মাইনাস করা হবে, কালকে হয়তো জামাতকে মাইনাস করা হবে, তারপরে এনসিপি মাইনাস হয়ে যাবে, এবার পুরো একটা অ্যাপলিটিক্যাল এমন একটা জায়গা দাঁড়াবে যাতে খুবই সফটলি একটা 111 এর মতো খুবই পলিশ অ্যান্ড পশ একটা গভর্নমেন্ট ফাংশন করতে পারে, যেখানে পুরো একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন গড়বার চেষ্টা চলছে। এটা ভয়ঙ্কর। এবং আমরা দেখছি যে যখনই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ, আপনাকে ভাই আমি লাস্ট মিনিটে বলি, ভাইয়েরা বলবেন আমরা শুনবো, আমার মনে হচ্ছে এই এত ক্রাইসিসের মধ্য দিয়েও আমরা যদি জুলাইয়ের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে করে ফেলতে পারি এবং জুলাই সনদ আমরা করে ফেলতে পারি, ভারতীয় আধিপত্যবাদের প্রথম অফিসিয়াল পরাজয় হবে এটা। কারণ হাসিনা যে পালিয়ে গেছে এটা সিম্বলিক, কিন্তু এই যে নতুন বাংলাদেশ যার মধ্যে ভারতের আধিপত্যবাদের কোনো ছাপ নাই, এইটার তো শুরুটা হবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্য দিয়ে। সুতরাং আমার যেটা ধারণা, বিএনপি যতই জুলাইয়ের ঘোষণাপত্র আর সনদের ব্যাপারে জনতার কাতারে আসতে চাচ্ছে, ততই ইন্ডিয়ান যে লবিটা তাদের সাথে ডিল করছে তারা তাদের প্রতি রাগান্বিত হচ্ছে এবং তাদের এখানে পার্টনার গুলোকে তারা বিভিন্নভাবে অ্যাক্টিভ করে এমন কেওয়াস তৈরি করবে, আজকে বিএনপি কালকে জামাত পরশু এনসিপি, পুরো মানুষ পলিটিক্সের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে, ক্রমাগত মূলত সেটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অথবা আগেই ভালো ছিলাম এই ন্যারেটিভকেই মজবুত করবে। তা আমরা এটা এটুকু বুঝতে পারতে হবে। সাথে বলে রাখি, কোনোভাবে বিএনপি কে সাফাই দেওয়ার সুযোগ নাই। বিএনপির প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেকটা চাঁদাবাদী গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে, এই রাষ্ট্রকেই করতে হবে, সে না পারলে ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু সে কিছুই বলছে না, বিএনপির কারণে পাইনি, এটাও চলবে না, হয়তো আইদার তাকে রুল করতে হবে অথবা কুইট করতে হবে। শরীফ ওসমান হাদী, আমি আপনার সঙ্গে একেবারে একমত যে ধরেন বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে কি করতে পারে, বিএনপি সর্বোচ্চ দল থেকে বহিষ্কার করতে পারে, কিন্তু গত এই 11 মাসে বা 12 মাসের কাছাকাছি সময়ে সরকারের পক্ষ থেকে কি আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখেছি?
দুই একটা ঘটনা ঘটেছে, আসামি ধরে নিয়ে যাওয়া হয়েছে, থানা ঘেরাও হয়েছে। তো থানা ঘেরাও করে তুমি আসামি আনে কি করে? তুমি সেনাবাহিনী ডাকো, তুমি গুলি করো পায়ে, তুমি এবং করবে। কোনো কঠোর এখানে নাই। মানে একটা গ্রুপ চাচ্ছে যে এরকম একটা অবস্থা তৈরি হোক, ভাই চাঁদাবাজি। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, বিএনপির সময় যে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, তখন তো বিএনপি মানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, রাইট? ছিল। তো সেই সেনাবাহিনীর আজকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আপনি বলেন তো যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও রাস্তায় সেনাবাহিনী থাকার পরে এগুলো কিভাবে হতে পারছে? ধরেন পুলিশের মোরাল ভেঙে গেছে, পুলিশ সব জায়গায় ঠিক মতো ফাংশন করতে পারছে না, আর্মির তো মোরাল ভাঙে নাই। তো আর্মি যেখানে থাকতে পারে রাস্তায়, সেইখানে কোন বিএনপির কোন ছেলে কোন চাঁদাবাদের সাহস আছে এগুলো করবার? এর মানে আপনি কিছুটা রুল করছেন, দূর থেকে কিছু ঘটনা হতে দিচ্ছেন বলে বিএনপি এগুলো করতে পারছে। আপনি পিটাইদের ঠ্যাং ভেঙে ফেলান। দেখেন অপারেশন ক্লিন হার্ট সেনার পক্ষে বাংলাদেশের মানুষ ছিল না। এমনকি বিএনপি যে অপারেশন ক্লিন হার্ট করেছে তাতে বিএনপির বহু মানুষ তো মারা গেছে, তবু তো মানুষ প্রশংসা করেছে। কারণ কি? শক্ত হাতে রুল করেছে। আপনি শক্ত হাতে রুল করছেন না, তো এটা কেন? মানে আপনি আপনি যদি না ঠেকাইতে পারেন, মানে আমাকে দেখতে হবে যে আপনি ঠেকাতে গেছেন, বিএনপি শীর্ষ নেতৃত্ব এখানে বাধা দিয়েছে, তখন আপনি একটা কথা বলতে পারেন। তো লোকালি আপনি কাউকে অ্যারেস্ট করলেন, লোকালি যে থানায় ঘেরাও করলো, আপনি ছাড়বেন কেন? আপনি আপনার আপনার শক্তি বৃদ্ধি করবেন, আপনি আপনার অবস্থানে থাকবেন। তো যাই হোক, আমি আসছি আবার আপনার কাছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু এসছে। রসনা আপা, আপনি কি মনে করেন এই যে 11 মাসের এই যে জুলাই বিপ্লব, মানে যেই বিপ্লবের জন্য আমরা আসলে 10,000 মাইল দূরে থেকেও যে যে তৎপর ছিলাম, যে আন্তরিকতা ছিল বা নিজেদের যে অংশগ্রহণ ছিল, সেই জায়গাটায় কি মনে করেন কেন এটা হুমকির মুখে এখন আমরা বলছি, বা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ কনক, আপনার দর্শকদের সালাম ও শুভেচ্ছা। একটু আশাহত তো হয়েছি যে আমরা তো শুধু 1 মাস না, আমরা যারা বিদেশে অনেকটা বলা যায় পালিয়ে এসছে, আমরা তো এই 15-16 বছর ধরেই এই ফ্যাসিস্টের দমন নিপীড়নে ছিলাম। আমি ছিলাম, আপনি ছিলেন, আপনার পরিবার ছিল। আমরা এখানে থেকেও আমার বিশেষ করে পোস্টের জন্য আমার এলাকাতে গিয়েছে, আমার বাড়িতে গিয়েছে, খুঁজতে গিয়েছে, নানান রূপে নানান বেশে তারা গিয়েছে। যাই হোক, তো তারপরে লেখা বন্ধ করিনি। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বার উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছি। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। সম্প্রতি আপনি জেনে থাকবেন, দর্শকরাও হয়তোবা জানেন, যে আমি এনসিপি নর্থ আমেরিকা অ্যালায়েন্সের সাথে আমি যুক্ত হয়েছি। আমি কখনোই রাজনীতি করিনি, কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, যেহেতু আমি এন্টি হাসিনা এবং ভারত নেগেটিভ আমার বক্তব্য ছিল, যার ফলে মানুষ যখন যার মতো যা ভালো লেগেছে সেই দলের বলে মনে করেছে। যাই হোক, অবশেষে জুলাই এসছে। এই জুলাই আমাদের অনেক সারা দেশের মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই অর্জিত জুলাই। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের জুলাই যোদ্ধারা, আমি এই সারা দেশের মানুষকে জুলাই যোদ্ধা মনে করি, তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কেউ বা কাহারা এটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই মুখোমুখি অবস্থানে আসবার কথা ছিল না। এই যে আমরা মুখোমুখি একটা অবস্থানে আমরা চলে এসেছি, এটার পিছনে কার সাফল্য? এটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, কারা বেনিফিটেড হচ্ছে এতে, তাহলে মনে হয় আমাদের অর্ধেকটা সমাধান হয়ে যাবে। আর আমরা যেটা দেখলাম এই গত কয়েকদিনে কয়েকটা ঘটনা আমরা দেখলাম, মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা, তারপরে আবার সেটার সমাধান খুঁজতে যাওয়া, বলা যে উনি অমুক কথা বলেছেন, ওটা আমাদের ধর্মবিরোধী, তাই ওনাকে, এই যে একটা বক্তব্য, এই ন্যারেটিভ গুলা কারা আমাদের সামনে আনছেন? তারপর অবশেষে যেটা আমরা দেখলাম, একদম চরম নৃশংস, আমার মনে হয় না ইতিহাসে এই ঘটনা সেই আগের যুগে ছিল কিনা। আমরা বিশ্বজিৎকে দেখেছি, আমরা বিশ্বজিৎ হত্যা দেখেছি, আমরা লগি বইটা দেখেছি, তার চেয়ে তো মনে হলো যেন চরম, একদম মানুষের সামনে একটা মানুষকে পাথর দিয়ে মেরে মৃত্যু কনফার্ম হওয়ার পরে তার গায়ের উপরে উঠে নাচা, গায়ের উপরে লাফানো এতগুলো মানুষের সামনে, এবং সেটা নাকি আমরা জানলাম 2 দিন পরে। এই যে ক্লিয়ার ভিডিওটা কে করলো? আমরা কেন এই ভিডিওদারির নাম এখনো জানতে পাচ্ছি না? আমরা তো জুলাই যোদ্ধাদের ভিডিও যারা করছেন সেই সময়, আমরা তো তাদেরকে যোদ্ধা মনে করে স্যালুট করি। এখন এই যে ভিডিওটা কে করলো, কার হাত থেকে ভিডিওটা 2 দিন পরে আমরা দেখতে পেলাম, কেন 2 দিন সময় গেল? তারপরে এই যে জনসম্মুখে তাকে মারা হলো, কেউ কেন এগিয়ে আসলো না? আমাদের জুলাই
যোদ্ধারা, আমাদের 18 কোটি বাংলাদেশিদের আমরা দেখেছি মৃত্যুকে পরাজিত করতে। তারা বুলেটের সামনে গেছে কোনো কিছু ছাড়া মৃত্যুকে বরণ করতে গিয়েছিল। তাহলে সেই মানুষগুলাই কেন সেদিন এই লোকটাকে একটু হেল্প করলো না? তার বিরুদ্ধেও আমরা অনেক কথা শুনছি, কিন্তু আমরা অপরাধীকে কি এভাবে এই পিটিয়ে মেরে ফেলার অধিকার রাখি? কারা করলো এই কাজটা? বিএনপির লোকজন বহিষ্কার করছেন, কিন্তু বহিষ্কার করাই কি সমাধান? আপনারা এই পর্যন্ত 7,000-এর উপরে বহিষ্কার করেছেন, আপনারাই বা কেন ধরিয়ে দিচ্ছেন না? আমরা এখন সরকারের দোষ খোঁজার জন্য বলছি, অবশ্যই তাদেরও দোষ আছে, তারা কেন ধরছে না, যে তারা কেন এদেরকে গ্রেফতার করছে না? এই 7,000 থেকে 700 মানুষকে গ্রেফতার বিএনপি নিজে থেকে করিয়ে দিতে পারছে না, যে এই হচ্ছে অপরাধী, আপনারা নিয়ে যান, তারপরে সাজা হয় কিনা আমরা দেখি। যাই হোক, সরকারও করছে না। এই যে একটা গুবলেট তৈরি করা হয়েছে, আমাদেরকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, বিএনপি এবং এনসিপি এবং সারা দেশের মানুষ যে এখন বিএনপির বিরুদ্ধে মিছিল দিচ্ছে, নানান খারাপ কথা কুকথা বলছে, এগুলো কেন, কারা করছে, কারা একটু লাভবান হচ্ছে? আমার ধারণা এখনো আমাদের বিদেশি পরাশক্তি আমাদের বিএনপির উচ্চ লেভেলে ঢুকে গেছেন, এবং সরকারে তো অবশ্যই আছেন, কেউ না কেউ এখানে কলকাঠি নেড়ে আমাদের দেশটাকে অশান্ত করে আবারও চাচ্ছেন যে ভারত ছাড়া, ওই ভারতের পররাষ্ট্র সচিব ছাড়া আমাদের দেশে নির্বাচন হবে না, বা নির্বাচিত যে সরকার সামনে আসবে তাকে ভারতমুখী হয়ে থাকতে হবে। এই কারণে এই ন্যারেটিভটা মানুষের মগজে ঢুকানো হচ্ছে খুব সূক্ষ্মভাবে, যে ভারত ছাড়া আমরা চলবো না। এই কারণে আমি বলবো যে এই শুদ্ধি অভিযানটা বিএনপি কে শুরু করতে হবে। আমরা শুনি নানান কথা এনসিপির নেতাদের বিরুদ্ধে, সংগঠনটার বিরুদ্ধে নানান কথা উঠে আসছে, হ্যাঁ, সেগুলোও তদন্ত করা দরকার, এবং আমি যতদূর বিশ্বাস করি যে দুদক এগুলো তদন্ত করছে। কিন্তু আমি বলবো, আমরা ছাত্রদেরকে রক্ত দিতে দেখেছি, এখন শুদ্ধি অভিযান অবশ্যই বিএনপির পক্ষ থেকে শুরু করতে হবে। বিএনপি জানে কাদেরকে সরালে এই ধরনের কাজগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে পারবে। আমরা নাম ধরে বলতে চাই না। কনক, আপনার সাথে আমি অনেকবার শেয়ার করেছি, আমি যখন পালিয়ে যায়, দেশ থেকে পালিয়ে যায় শিক্ষামন্ত্রী নফেল, ইসকন নফেল, তখন থেকে আমি যেই এতদিন মানে যাদের পক্ষে আমি লিখেছি, আমি তাদের কাছ থেকে সরে এসেছি। আমি এতটাই ডিসহার্টেন হয়েছি নফেল পালানোর পরে। যারা পালিয়েছেন তাদেরকে আমরা সবাই চিনি, এবং না ধরেন আপনার, আমি যদি একটু যোগ করি আপনার সাথে, আপনার ডিসাইডেড হওয়ার মূল কারণ হচ্ছে ধরেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিএনপি নেতারাই নফলকে পার করে দিয়েছে, এবং টাকার বিনিময়ে পার করে দিচ্ছে, টাকার বিনিময়ে বস্তা ভর্তি টাকা নিয়ে, হ্যাঁ। তারাই আবার ধরেন সামনে এসে বড় বড় নীতি ঝাড়ে। তো এগুলো তো আমরা এগুলোকে টলারেট করার জন্য তো জুলাই বিপ্লব হয় নাই, এগুলো হয়নি। আর বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অনেক গোয়ার তুমি আছেন, তারা নিজেদেরকে সব জানতা ভাবতেছেন, কিন্তু আমাদের জেনজির ভাষা যদি ওনারা বুঝতে না পারেন, আমি ওনাদেরকে বলবো আপনারা দয়া করে সরে যান। আমাদের ছেলেদেরকে এই নতুন রাষ্ট্র গড়ার কাজে আপনারা যদি সহযোগিতা না করতে পারেন, বাধা দিবেন না। আপনারা যদি এই জেনারেশনের ভাষা বুঝতে না পারেন, আপনারা পদত্যাগ করেন। নতুন বিএনপির মধ্যেও তো নতুন ছেলে পেলে আছে, তাদেরকে দেন। আর আপনারা, আরো একটা কথা কোনো দুঃখের সাথে বলতে হয়, বিদেশে বসে বাংলাদেশ চালানো যাবে না, ওই দিন শেষ। নতুন করে গড়তে হবে দেশকে, এবং সংবিধানে ছেলেরা যা যা পরিবর্তন চাচ্ছে, ওদের দেশ, ওদের ভাষা মতো এই দেশ চলবে, সংবিধান রচিত হবে, ইতিহাস রচিত হবে, আবার নতুন করে বাংলাদেশকে গড়তে হবে। আমি আসবো আবারও আপনার কাছে। মেজর সাফায়েত, ধরেন এই মিটফোর্ডের এই সামনের ঘটনার পরে বেশ কিছু বিষয় সামনে চলে আসছে, যেমন ধরেন আমাদের শরীফ ওসমান হাদি বলছিলেন যে ধরেন এগুলো ইচ্ছাকৃত কোনো পরিস্থিতি কিনা। যেমন আমরা 1/11-এর আগে দেখলাম একটা ঘটনা ঘটলো, যে লগি বৈঠা, এরশাদের আগে দেখলাম কিছু ঘটনা, তারপরে ধরেন এই যে মিটফোর্ডের এই ঘটনার যে এফআইআর, সেই এফআইআর অনেকবার চেঞ্জ হয়েছে। নিহতের পরিবার বলছে যারা প্রকৃত আসামি তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কয়েকবার আসামির এই তালিকা চেঞ্জ করা হয়েছে। প্রথম অভিযোগটা ফ্যামিলির পক্ষ থেকে যে মামলা ছিল, সেখানে তারা বলছিল পূর্ব শত্রুতার জের। তারপরে এখানে যুক্ত হয়েছে, এখানে মাসে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে, অথবা ব্যবসার শেয়ার চাওয়া হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি মাঠে, ধরেন আমি যদি 1/11-কে সমর্থন নাও করি, 1/11-এর সময় কিন্তু ওই যে একটা ইউনিফর্ম রাস্তার এক কোনায় দেখা গেলে পুরো রাস্তা খালি হয়ে গেছিল। সকল চাঁদাবাজ মানে কি বলবো সন্ত্রাসী কিন্তু সব মানে হিডেন প্লেসে চলে গেছিল। তো এবার কি এগুলো কি ইচ্ছাকৃত ভাবে ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা? এবং আপনি যদি দেখেন যে মানে যে জায়গাগুলো আমরা মিলাচ্ছি, যে ঘটনা ঘটার
মানে আধা ঘন্টার মধ্যে যে মিছিল শুরু হইলো, সেই মিছিলের স্লোগান হচ্ছে তারেক রহমান জবাব চাই। তারেক রহমান তো আর সরকারে নাই, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতাও কেউ চায় না, ইউনূসের জবাবদিহিতাও কেউ চায় না, যাচ্ছে তারেক রহমানের জবাবদিহিতা। আর চাঁদাবাজি, আওয়ামী লীগ, বিএনপি এবং এই যে ডিম ফুটে বের হয়েছে এনসিপিও তো চাঁদাবাজির সঙ্গে যুক্ত। বহু ঘটনা আছে এরকম। আজকের এই 7 লাখ টাকার ঘটনা বাদ দিলে বহু ঘটনা আছে। তো এই জায়গাগুলো বন্ধ হবে আমরা আশা করছিলাম, কিন্তু 11 মাসের যে সরকার, যে অ্যাডমিনিস্ট্রেশন, সবকিছু মিলিয়ে আমরা কেন আশাহত হচ্ছি, বা কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পরেও আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে? জুলাই বিপ্লব কেন হুমকির মুখে? আপনি কি মনে করেন একজন জুলাই যোদ্ধা হিসেবে, একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে? ধন্যবাদ কনক ভাই। এখানে আসলে আপনার তো প্রশ্ন অনেকগুলা, একটা একটা করে আলাদা আলাদা করে দেখতে হবে এখানে। হ্যাঁ, তবে আমার এখন বর্তমানে যেটা মনে হচ্ছে যে যেই সময়টাতে যে আমাদের শরীফ ওসমান হাদী যখন শুরু করছিলেন, উনি যেই কথাটা বলছিলেন যে যেই সময়টাতে এখন আমরা জুলাইকে আমরা স্মৃতিচারণ করব, বা জুলাইয়ের যে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের কিভাবে কেটেছে, সেই ঘটনাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং সেই মুহূর্তগুলোকে আমরা ইমমর্টালাইজ করে রাখবো, তাই না? যে একদম এটা নিয়ে একদম লেখা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, গান লেখা হচ্ছে, উপন্যাস লেখা হচ্ছে, যে আমাদের সবাই, কারণ আমরা তো এখনো জানি না, অনেক মানুষজন যারা এটাতে অবদান রেখেছিলেন, যার যেভাবে সম্ভব গোপনে থেকে বা নিজেকে প্রকাশ না করে, শরীফ ওসমান হাদীর মতো লোকজন তারা তো রাস্তায় প্রকাশ্যে ছিল, কিন্তু যেই পরিমাণ মানুষ, তাদের থেকে কয়েক গুণ বেশি মানুষ যারা নিজেদেরকে প্রকাশ্যে আনেন নাই, কিন্তু যারা ব্যাকগ্রাউন্ডে থেকে অবদান রেখেছেন। এরকম আমি নিজে এরকম অনেকের সাথে আমার, যেহেতু আমি কাজ করেছি, আমি জানি এখন সঙ্গত বিভিন্ন কারণে তারা দেখা যাচ্ছে হয়তো, আমি জানি যে হ্যাঁ, সেনাবাহিনীর অনেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। তো এই যে অবশ্য, এবং খুব সঙ্গত কারণেই তাদের পরিচয়টা আমরা প্রকাশ করতে পারছি না, এটা তাদের জন্যই। কিন্তু যে আমাদের যে মুহূর্তে এখন এই বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা করার কথা ছিল, সেই মুহূর্তে আমরা এখন ব্যস্ত হয়ে যাচ্ছি এই মিটফোর্ডের মতো ঘটনা, হ্যাঁ, কুয়েটের মতো ঘটনা, তারপরে যে একজন ইমাম সাহেবকে কুপিয়ে মেরে ফেলা হলো সেই ঘটনা, তারপরে এখন আবার ওই যে যেটা বলছিলেন যে কি এনসিপির চাঁদাবাজি, মানে এরকম এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখন ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এবং যেই টাইম লাইন গুলো যদি আমরা দেখি, তাহলে মনে হচ্ছে যে মানে এই জিনিসটার পেছনে না, যে হ্যাঁ, কেউ একজন মনে হচ্ছে যে খুব মানে ট্যাক্টফুলি বা একদম ক্রাফটফুলি একটার পর একটা ঘটনাকে সাজিয়ে দিচ্ছে, কারণ আদারওয়াইজ মিটফোর্ডের যে ঘটনাটা, এটা ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, একজন মানুষকে এভাবে মানে মেরে ফেলা, এটার মানে আমি তার দলীয় পরিচয় জানতে চাই না, যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন তার পরিচয়ও আমি এখানে যদি উজ্জ্বল রাখি, মানে আমি এখানে কোনো টোটালি আনবায়াসড একটা ভিউ থেকে, যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই এটার বিচার হতে হবে। মানে কে কোন দলের, এটা দেখার এখানে সময় নাই, এবং দেখার মতো এখানে দেখাটা উচিত না। এটা জাস্ট গ্রেফতার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। কিন্তু এটা ভিডিও করা হলো, তার মানে যিনি ভিডিওটা করেছেন যেই মুহূর্তে ঘটনাটা ঘটছিল তখনই তার কাছে ছিল, কিন্তু ঘটনাটা আসলো কখন? 2 দিন পরে। এবং এর সাথে সাথে আপনি দেখবেন কয়েকটা ঘটনা, কুয়েটের ঘটনাটা ঘটেছে, আবার এই যে একজন ইমাম সাহেবকে কোপানোর ঘটনা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো হয়তো একটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা আনা হচ্ছে, বা মানে একটার সাথে আরেকটার জন্য একদম পরপর। এবং দেখেন এখানে আঙ্গুল তোলার মতো আপনি অনেকগুলো। সাফায়েত, আমি একটা বিষয় একটু যোগ করে দিই আপনার সাথে, মানে কুয়েটের ঘটনা বা ইমাম সাহেবের ঘটনার পাশাপাশি আপনি যদি দেখেন যে এই হাসিনার অডিওটা সামনে আসলো বিবিসির, রাজসাক্ষী হলো আইজিপি, এবং তার পরদিনই এই মিটফোর্ডের এই ভিডিওটাকে সামনে নিয়ে আসা হলো। অর্থাৎ হাসিনার এই অডিও এবং রাজসাক্ষী হওয়ার বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার শিরোনাম থেকে দূরে সরে গেল। জি, আপনি কন্টিনিউ করেন। জি, এক্স্যাক্টলি। তো দেখেন, মানে আমার কাছে মনে হচ্ছিল যে দেখেন, একটা সমাজে অপরাধ থাকবে, অপরাধটা সমাজেরই একটা অংশ। এটা তো আমরা হঠাৎ করে এই পৃথিবীটা বা বাংলাদেশ তো এখন হঠাৎ করে জান্নাতুল ফেরদৌস হয়ে যায় না, তাই না? যেখানে কোনো অপরাধ হবে না। অপরাধ, এটা আমি মানে বলতে কষ্ট হলেও আমরা মানি বা না মানি, অপরাধ তো থাকবেই। অপরাধ হচ্ছে, প্রতিদিনই অপরাধ হচ্ছে, কেউ না কেউ চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, ছিনতাই, এগুলো হচ্ছে। কিন্তু আপনার কাছে যদি এই ঘটনাটা আপনি কখন প্রকাশ্যে আনবেন,
এইটার কন্ট্রোল যখন কারো কাছে থাকবে বা এই যে ন্যারেটিভটাকে কন্ট্রোল করার মতো সক্ষমতা যখন কারো কাছে থাকবে, দ্যাট ইজ ডেঞ্জারাস। অর্থাৎ আপনি ইনফরমেশনটা আপনার কাছে আছে, আপনি রেখে দিচ্ছেন, কখন ছাড়বেন সেই একদম একটা অপরচুন মোমেন্টের জন্য। এবং সেই অপরচুন মোমেন্টটা কখন আসলো? যখন দেখলেন যে হ্যাঁ, হাসিনাকে নিয়ে, হাসিনার সেই অডিও ক্লিপ নিয়ে একদম বিবিসি পুরো একদম তারা একদম অডিও ফরেন্সিক গিয়ে করে একদম ডিটেইল তারা রিপোর্ট করে দিল যে, এবং এটা অকাট্য। হাসিনার ছেলে এটাকে প্রথমে ডিফেন্ড করার চেষ্টা করলো, না এটা 2016 সালের ভিডিও, মানে 2016 সালের অডিও ক্লিপ। কিন্তু তখন এন্ড বাই ডুইং সো সজীব ওয়াজেদ জয় নিজেই স্বীকার করে ফেললো যে এটা আসলেই তার মার ভয়েস। কিন্তু তারপরে যখন এটাকে আবার আমরা ডিবাঙ্ক করলাম যে না, যদি তাই হয় তাহলে এখানে মোহাম্মদপুর কেন হবে? 2016 সালের ঘটনা তো মোহাম্মদপুরের ঘটনা, এটা তো ঘটেছিল গুলশানে। তখন সাথে সাথে সে ওইটাই পোস্টার সরাই ফেললো। তার মানে নিজেই তার মায়ের এটাকে স্বীকার করে নিল যে হ্যাঁ এটা তার মায়েরই ভয়েস। এবং যখনই এটা নিয়ে একদম একটা মিডিয়া সরগরম, সবাই ঠিক আছে এই জিনিসটাকে নিয়ে একদম এটা এস্টাবলিশড, সুন্দর করে আমরা কি করলাম, জিনিসটাকে ব্যারেলটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আরেকদিকে। এবং কিভাবে? ঘটনা কিন্তু সেদিনের ঘটনা না। অর্থাৎ যিনি ভিডিওটা করেছেন, এই ভিডিওটা যে করলো সে কিন্তু চাইলে ঘটনা ঘটার সাথে সাথে ভিডিওটা ছেড়ে দিতে পারতো, কিন্তু ছাড়া হয় নাই। ছাড়া হইলো কখন? 2 দিন পরে, যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ এখন আমাদেরকে মিডিয়া অ্যাটেনশনটা অন্যদিকে ঘোরানো দরকার, মানুষের নজরটা অন্যদিকে সরিয়ে দেওয়া দরকার। দিস ইজ ডেঞ্জারাস। যখনই কারো কাছে এই ধরনের সক্ষমতা থাকবে, এটা আসলেই এটা অ্যালার্মিং, এবং এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং দেখেন আমাদের এবং যাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা যে দল বা যে প্রতিটা এন্টিটি আমাদের এই জুলাই আন্দোলনের একটা স্টেক হোল্ডার। বিএনপি অবশ্যই সবচেয়ে বড় স্টেক হোল্ডার, জামাত ইসলামী স্টেক হোল্ডার, এনসিপি, যদিও তখন এনসিপির অস্তিত্ব ছিল না, এনসিপি নতুন দল, কিন্তু এনসিপির পেছনের যে মানুষরা তারাও তো অবশ্যই এটার অনেক বড় একটা স্টেক হোল্ডার। প্রত্যেকটা সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তো এটার এই আমাদের জুলাইয়ের যে ফসল, এটার স্টেক হোল্ডার। এখন এদেরকে, এবং দেখেন এখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাওয়ার কারণেই কনক ভাই আপনি এখন প্রশ্ন তুলছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করলো তাহলে, তাই না? এই ঘটনাটা যদি না ঘটতো, আমরা দেখেন এই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু গত অনেকগুলো দিন কিন্তু তেমন আলোচনা ছিল না। মোটামুটি একটা স্ট্যাবিলিটি চলে আসছিল। এবং যেটা শরীফ ওসমান হাদি যেটা বলছিলেন যে হ্যাঁ, বিএনপি বিভিন্ন তারাও হয়তো শুরুর দিকে তাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের এক ধরনের হয়তো মন মানসিকতা বা চিন্তা ভাবনা ছিল, কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে তারা অবশ্যই, এবং উইচ ইজ গুড, এটাই ডেমোক্রেসি। এরকমই হওয়ার কথা যে আপনি একটা গো ধরে বসে থাকবেন, রিজিড হয়ে বসে থাকবেন এমন না। আপনি আপনার জনগণের সাথে, আপনাদের যারা কনস্টিটিউয়েন্ট, আপনাদের ভোটারদের সাথে কথা বলবেন, তাদের চিন্তা ভাবনাটাকে জানবে এবং জানার পরে সেটাকে আপনি ধারণ করবেন, আপনার চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসবে। এটাই হওয়ার কথা ছিল। এবং এটা যখন হয়ে একদম ফিনিশিং লাইনের কাছাকাছি আমরা চলে এসেছি, ঠিক তখনই এইরকম একটা ঘটনা ঘটায় আবার সবাইকে একটা ঘোলাটে পরিস্থিতির ভিতরে ফেলে দেওয়া। তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে অ্যালার্মিং। এবং যেই লাইনে সমালোচনাটা হচ্ছে যে একটা কোথাও ঘটনা ঘটলেই সবার আগে ভাই, এখন আমার না গত কয়েকদিন ধরে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার নাম এই মুহূর্তে তারেক রহমান, এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেলেই যেভাবে আঙ্গুল তোলার একটা কমন ডিরেকশন আমরা দেখছি, আমার কাছে এখানে তাহলে সরকারের ভূমিকা কোথায়? যে আমরা যে এত বছর ধরে কিছু হইলেই আমরা যখন আমরা করতাম যে হাসিনা খুনি, তো এতদিন যে কোনো একটা বাংলাদেশের একটা অঘটন ঘটলে আমরা ঠিক আছে সেটার জন্য সরকারকে দায়ী আমরা করেছি, এবং এটাই দায়ী করারই কথা ছিল, এটা তাদেরই ব্যর্থতা। কিন্তু সেটা না করে আমরা এখন যেই ঘটনা ঘটছে সাথে সাথে ঘটনার আমরা সমালোচনার প্রধান টার্গেট হয়ে যাচ্ছেন তারেক রহমান বা বিএনপি। অবশ্যই বিএনপিকে সমালোচনা নিতে যখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনার কাছে মানুষের প্রত্যাশাটাও বেশি থাকবে, এবং আপনার সমালোচনার ভাগটা আপনাকেই সবচেয়ে বেশি নিতে হবে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই, আপনাকে নিতে হবে। এবং সেই নেওয়ার মতো মানসিকতাও আপনাদের থাকতে হবে। অর্থাৎ বিএনপির, কারণ আমার সাথে বিএনপির অনেকেই আমার সাথে যোগাযোগ আছে, এবং আমি তাদের ভিতরে আমি তাদের প্রতি আমি বলবো যে দেখেন, আপনাদের যে কোনো যৌক্তিক সমালোচনাকে আপনারা শুধু জামাত শিবির বলে জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক এটা কিন্তু হাসিনার প্লেবুক ছিল। হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলন হলেই এটাকে বিএনপি জামাতের আন্দোলন বলে এটাকে বানচাল করে একদম নষ্ট করে ফেলা হতো। এবং এই কারণে গত জুলাই আন্দোলনে
অফিসিয়ালি আপনাদের দলকে বিএনপিকেই এরকম একটা শুরুর দিকে এরকম একটা স্ট্যান্স নিতে হয়েছিল যে না এটা ছাত্রদের আন্দোলন, এটা কারণ আমাদের আন্দোলন না। কিন্তু আমরা তো জানতাম, আমরা যারা এটার পেছনে কাজ করেছি আমরা তো জানতাম বিএনপি ওতপ্রোতভাবে প্রথম থেকে এটার সাথে জড়িত ছিল, এটা আন্দোলনের কৌশল ছিল। আই গেট ইট, ফাইন। কিন্তু এখন আপনারাই যদি সেই আওয়ামী লীগের প্লে বুকটাকেই যদি রিপিট করেন যে আপনাদের যে কোনো যৌক্তিক সমালোচনাকে আপনারা এটা জামাত শিবিরের কাজ বলে এটাকে নাকচ করে দেওয়ার চেষ্টা করেন, দ্যাট ইজ অলসো নট এ গুড সাইন। আপনাদেরকেও ইউ হ্যাভ টু বি ওপেন টু ক্রিটিসিজম, তাই না? আপনাদেরকে সেই যৌক্তিক সমালোচনাটাকে গ্রহণ করার মতো মানসিকতা আপনাদেরকে দেখাতে হবে। এবং এই ক্ষেত্রেই যেটা বলছিলাম যে তরুণদেরকে, কারণ এটা অনেক পুরোনো দিনের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা যে আমি যে কোনো একটা অভিযোগ আসলে সেটাকে আমি প্রথমে অস্বীকার করবো বা নাকচ করবো, এটা করা যাবে না। আর শেষ পর্যন্ত শেষে যে কথাটা বলছিলেন যে দেখেন আমরা যেহেতু পশ্চিমে থাকি, বিশেষ করে আমেরিকাতে আপনি হয়তো জানেন কনক ভাই, আপনি নিজেও হয়তো নিউ ইয়র্কে থাকেন এবং আপনারা নিজেরাই কয়েকদিন আগে নিউ ইয়র্কের মানুষজনই একটা বিশাল অঘটন ঘটিয়েছে যে ডেমোক্রেটিক মেয়রাল ইলেকশনের যে প্রাইমারিতে জোহরান মামদানিকে তারা ইলেক্ট করেছে। তো এবং আপনি হয়তো সেই ডিবেটটাও দেখেছেন যে যখন সবাইকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি মেয়র হওয়ার পরে প্রথম কোন দেশ ভিজিট করবেন, সবার এক বাক্যে উত্তর আমি ইসরায়েলে যাব। সেখানে মামদানি একমাত্র মানুষ ছিল, সে বলেছে যে আমি কোথাও যাব না, আমি আমার ভোটারদের সাথেই থাকবো, তাদের সমস্যাকে আমি এখানেই সমাধান করবো। রাইট, আমি নিউ ইয়র্কেই থাকবো, আমি তাদের সমস্যাকে আমি নিউ ইয়র্কে থেকেই সমাধান করব, খুব ক্লিয়ারলি একটা। এবং এইটাই উত্তর হওয়ার কথা ছিল। আমি তো ভাই নিউ ইয়র্কের মেয়রের জন্য আমি কম্পিট করছি, আমি তেল আভিভের মেয়রের জন্য কম্পিট করছি না, তাই না? তারপরে আর্মির মতো ফেরত চলে আসবে। কিন্তু সেই যে আর্মি বের হয়েছে, এই আর্মি কিন্তু আর ফেরত আসতে পারে নাই। তো কোন রকমের লং টার্ম প্ল্যানিং ছাড়া, প্রিপারেশন ছাড়া আপনি আর্মি নামাই দিচ্ছেন। আমি আপনার সাথে একমত, কিন্তু পাশাপাশি আমি এটাও মনে করি ধরেন যে কাজ 3 ঘন্টায় করা যায় সেই কাজ যদি আমি 24 ঘন্টা লাগায় করি তো আমি এমনিতেই টায়ার্ড হয়ে যাই। মানে আমার যেটা করার কথা আমি করতে পারছি 3 ঘন্টায়, আমি লাগাই 24 ঘন্টায়, তো আমি তো টায়ার্ড হবই। তো আমার তো এতদিন বসে থাকার দরকার ছিল না, আমি যদি ঠিক মতো ইয়েটা করতাম। সরকার 3 মাস পর 6 মাস পর আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ায় যাচ্ছে। সরকারকে আপনি দায় দিতে পারবেন না। সরকার ফুল অথরিটি দিয়ে দিচ্ছে যে ভাই তোমাদের সাথে কোনো ম্যাজিস্ট্রেটও লাগবে না, তোমরাই ম্যাজিস্ট্রেট, তোমরাই পাওয়ার এক্সিকিউট করো। তারপরেও আমরা পাচ্ছি না সুফল। মানে এটা একটা, মানে আমি মনে করি যে এটাও পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে যে ইমেজটা নষ্ট হয়েছে সেটা ফিরে আসার ক্ষেত্রে একটা বাধা তৈরি করছে কোন মহল হয়তো বা। আমি আবারও আসবো আপনার কাছে মেজর সাফায়েত। শরীফ ওসমান, এই যে ধরেন যে কথাগুলো এসছে এখানে, ধরেন আপনি দেখলেন যে মিটফোর্ডের ঘটনার পরপর ইডেন কলেজ, বুয়েট, জগন্নাথ থেকে বলা হলো যে ছাত্র দল থাকতে পারবে না, হলে বিএনপির কেউ রাজনীতি করতে পারবে না, অনেক জায়গায় বিএনপির পোস্টার ছেঁড়া হচ্ছে, সাইনবোর্ড ভাঙা হচ্ছে। এবং ধরেন মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে ঠাকুরগাঁয়ে। তো সব মিলিয়ে ধরেন একটা রাজনীতিকীকরণ, যেটা 1/11-এর পরে আমরা দেখেছিলাম যে কিছু সুশীলের নেতৃত্বে, সুশীল যা ক্ষমতায় থেকে মজা পাচ্ছে, তো এখন যারা উপদেষ্টা আছে মজা পাচ্ছে না, প্রোটোকলে ঢুকে গেছে। ধরেন যে আসিফ কয়দিন আগে মানে বুলেটের মুখে দাঁড়ায় যেতে ভয় পায় না, সে আসিফের পকেটে এখন ম্যাগজিন থাকে বন্দুকের, তাই না? এখন বন্দুক নিয়ে চলাচল করতে হয়। ওয়াইরেস তার সিকিউরিটি আছে, রাষ্ট্র নিয়োজিত সিকিউরিটি আছে, তারপরেও তার বন্দুক রাখতে হয়, বন্দুকের গুলি থাকতে হয় ব্যাগে। তো এগুলা তো ধরেন মানে কি বলবো আর কি, আমি অনেক কিছু মিলাইতে পারি না। তো কি মনে করেন এই যে এটা কি এই খেলা থেকে কি করো? আপনি তো মাঠে রাজনীতিতে আছেন, আপনি কি মনে করেন? একটা ছোট্ট এগুলোর কারেকশন, মানে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে গাড়িতে হামলাটা হয়েছে, এটা মূলত বিএনপিরই মানে আর একটা গ্রুপ, ওখানে ওনাদের প্রোগ্রাম ছিল ওনার ছোট ভাইকে কেন্দ্র করে, মানে ওই কমিটি বিভিন্ন বন্ধু নিয়ে আমরা প্রথমে খুবই খারাপ লাগছিল, পরে খোঁজ নিয়ে দেখলাম যে ভাই নিজেদের বন্ধু নিয়ে আমরা পরে হয়েছে। এই শরীফ ভাই, বিরোধী শক্তি সবসময় মানে কি বলবো আরেকটা গ্রুপে মানে বিদ্রোহী অংশকে সবসময় টার্গেট করে সামনে আনে, অর্থাৎ চারিদিক থেকে একটা ধরেন একটা অস্থিতিশীলতা ক্রিয়েট করা। আপনি বলেন। কনক ভাই, আমি আপনার মাধ্যমে ধরেন নিশ্চয়ই এটা তো সত্য কথা যে সরকারের দায়, সেনাবাহিনীর দায়, এগুলো তো আমরা সবসময় বলতেও থাকবো। কিন্তু ধরেন আমাদের তো যেটা গুরুত্বপূর্ণ কথা যে এই যে বিএনপির ক্ষেত্রে মুশকিলটা হলো, বিএনপির যদি আপনি ভালোবেসেও দেখেন, হাজারো বিএনপির সমালোচনা করেও যে কথাটা শুরু থেকে আজ পর্যন্ত আমরা বলছি এবং বলবো, সেটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় বাংলাদেশে আমাদের যেই বিএনপি শহীদ জিয়া, যেই বিএনপি বেগম জিয়া,
ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় সেই বিএনপিকে আমাদের লাগবে। তো সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে, প্রচন্ড ভাবে সে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করবে, অবশ্যই তাকে আমাদের প্রচন্ড ভাবে ধরতে হবে। এখন মুশকিলটা হলো কি জানেন, বিএনপির কিছু জায়গায় কাজ করছে না। তো এই যে বিএনপি কে আমি আপনার মাধ্যমে আজকে আবারও আমাকে প্রচন্ড গালিগালাজ করুক, যাদের বিকিং চা বলুক, তবু আপনাদের মাধ্যমে বিএনপি ভাইদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তাকে একটু বলি, দেখেন আমরা স্বীকার করি অস্বীকার করি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব যেটা বলেন, এই পুরো জুলাই থেকে শুরু করে সবকিছুতে ভীষণ ভূমিকা রেখেছে। বিএনপির কিছু ফেসবুক অ্যাক্টিভিস্ট, আমাদের নাম বলছি না, মানে বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে নিজের প্রতি লজ্জা হয় যে এই জুলাইয়ের আগে কিছু মানুষকে আমি ভীষণ সম্মান করতাম, তাদের বোঝাপড়া, তাদের চিন্তা ভাবনা, লেখাপড়া, এই জন্য ঠিক জুলাইয়ের পরে এই মানুষগুলো তাদের ন্যারেটিভ নির্মাণ, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড এমন ভাবে বদলে গেছে, আমি দেখেছি, আমি জাস্ট লজ্জা লাগে আমাদের যে এই মানুষগুলোকে আমরা সম্মান করছি। যেমন দেখেন, আমি নাম বলছি না, আপনি এরপর হয়তো আপনারা কেউ ধরলেন যে এই যাকে হত্যা করা হয় সে কোন পরিচয়ে, সে হাজী সেলিমের লোকের নাকি, এইটাকে বিএনপির কোন প্রধান সারির যারা মূল কমিটিতে আছে তারা এটা নিয়ে পোস্ট করবে, নাকি সবার আগে তারা বলবে যে করেছে তার বিচার চাই? একজন পোস্ট দিয়ে প্রশ্ন কি যে হাজী সেলিমের লোককে আপনারা ব্যবসায়ী বলতেছেন, মিডিয়াকে জিজ্ঞেস করতেছে, এর মানে কি কেউ যদি হাজী সেলিমের লোক হয় তাহলে তারে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে হত্যা করা যাবে? অথচ এই বিএনপির ভাইয়েরা প্রতিদিন ছাত্র জনতাকে মব মব বলে মরে যাচ্ছে। এর মানে ছাত্র জনতা আওয়ামী লীগকে গ্রেপ্তারের জন্য, পুলিশের হাতে যদি তুলে দেওয়ার জন্য তার বাড়ির সামনে দাঁড়ায় একটা মব। ওকে, আমরা তো কোনদিন মবের পক্ষে বলি না, আমরা তো আইনের শাসন চাই, কিন্তু পুলিশ না করলে সেটা জনগণকে করতে হচ্ছে, এটা সরকারের ব্যর্থতা। অথচ পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে, সেইটার মব না, কি বলবো, নামও নাই, আপনি বলবার চেষ্টা করছেন কি হাজী সেলিমের লোক। তো হাজী মানে এই যে আপনার ন্যারেটিভ নির্মাণ, আপনি প্রথমে ভুল স্বীকার করছেন না, আপনি তওবা করছেন না, এই সব যে ন্যারেটিভ নির্মাণ আপনি অস্বীকার করছেন, এই অস্বীকারটা হাসিনা করতো আজীবন। কয়েকটা কথা আপনাকে বলি, দেখেন বিএনপি যেটা করেছে এবং তা করছে, বিএনপি যে সবার চেয়ে বেশি নির্বাচন নিয়ে কনসার্ন, এই জবাব বিএনপি তো নিশ্চয়ই ভোটে পাবে, এরপর আমাদের ইলেকশনটা হওয়াইতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা বলেছিলাম এই যে বিএনপি ভোটের কথা বলতে, সেই ভোটটা কিভাবে চায়? ইতিহাসের সেরা ভোটটা চায় কিনা, যে মানুষ ভোটটাকে নিজের মতো উদযাপন করে প্রত্যেকটা ছেলে মেয়ে ভোট দিবে, প্রবাসীদের প্রথম ভোট দিতে পারবে। তো আপনার কি মনে হয় প্রকাশ্য দিবালোকে যেই মানুষটাকে হত্যা করার পর 48 ঘন্টায় মিডিয়ায় ব্ল্যাক আউট, কোথাও মামলা হয় না, কিচ্ছু হয় না, তাহলে বাংলাদেশের 36,000-এর বেশি ভোট কেন্দ্র, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, সেইখানে কত মানুষকে হত্যা করা হবে, গুলি করা হবে, এই মিডিয়া, এই পুলিশ, এই সরকার সেইটা কি নিয়ন্ত্রণ করবে বলেন ইলেকশনের আগে? সুতরাং আমাদের এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরেন যে মানে আমাদের তো, আমি তো বলছিলাম যে মানে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর ভেতরে এখনো যে হাসিনার অনুসারীরা বসা, তেমনি মিডিয়ার ভেতরেও যারা বসা, আপনি দেখবেন যে মাঝে মধ্যে তারা মাথা মানে উচ্চারণ শুরু হয়েছে, মাঝে মধ্যে তারা বিভিন্ন রকমের মানে কি বলবো কৌশলী নিউজ করে, বিভিন্ন রকম ভাবে উস্কানি দেয়। তো এখন ধরেন জুলাই সনদ, এই সরকার বা এনসিপি, তাদের মধ্যে তো আন্তরিকতার ঘাটতি আছে রে ভাই। মানে তাদের যে চাপটা প্রয়োগ করা দরকার ছিল, সেটি কিন্তু তারা সেভাবে প্রয়োগ করছে না। হ্যাঁ, হচ্ছে, হবে, আশ্বস্ততার মধ্য দিয়েই তারা পার করছে। তো এবং নির্বাচনী অনিশ্চয়তা কিন্তু আবার তৈরি করা হচ্ছে কিনা, নির্বাচনের তো একটা ডেডলাইন হয়েছিল, মানে ডেডলাইন হয়েছিল, আবার তৈরি করা হচ্ছে কিনা, যে সংখ্যানুপাতিক পদ্ধতি, অমুক পদ্ধতি, তমুক পদ্ধতি, এইটা না ওইটা। তো সব মিলিয়ে আপনি যদি একটু সামারি করেন আমার মনে ভালো হয়, আমরা এরপরে রচনাটার কাছে যাবো। আমার যেটা মনে হচ্ছে, মানে নির্বাচন লাগবে না এটা তো মনে হয় বাংলাদেশের কেউ বলে নাই, কিন্তু সেইটা কোন নির্বাচন? যে নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানুষ সব থেকে আনন্দ নিয়ে ভোটটা দিবে, প্রবাসীরা ভোট দিবে। তো এই ইলেকশনের আগে মানুষ যেটা দেখতে চায় ন্যূনতম, সেটা হলো গণহত্যার দৃশ্যমান একটা ভালো পর্যায়ের বিচার। দেখেন বিচারটা তো চাইলে 6 মাসে শেষ হয়ে যাবে না, 1 বছরও শেষ হবে না, কিন্তু এই সরকার থাকা অবস্থায় এমন কিছু রায় দিয়ে যাওয়া এবং বাকিটা প্রসেসের মধ্যে দিয়ে রেখে দেওয়া, যাতে বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক,
যেই ক্ষমতায় আসুক, ইন্ডিয়া তাকে যতই চাপ দেয় সে যেন ওই বিচার প্রক্রিয়া থেকে সরে যেতে না পারে। নাম্বার 1, এই ন্যূনতম বিচারকে আপনাকে নিশ্চিত করে যেতে হবে। নাম্বার 2, জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা তো দেখেন বলেছি আগামীকালকেও যদি জুলাই ঘোষণাপত্র হয়ে যায়, পরশু জুলাই সনদ হয়ে যায় এবং তারপরের দিনে আপনি নির্বাচন দেন, হ্যাঁ, ন্যূনতম আইন শৃঙ্খলা রক্ষার মধ্য দিয়ে এইটা আমাদের করতে হবে। এখন মুশকিলটা হলো এর বড় দায় বিএনপি কেন নিচ্ছে না? যেমন আপনি একটা কথা বলছিলেন, ধরেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অনেকে স্লোগান দিচ্ছে, ভাই মুশকিলটা হলো দেখেন বিএনপি ওই কথাটা বলে যে ব্যক্তির দায়িত্বে দল নেবে। প্রশ্ন হলো ব্যক্তির দ্বারা দল নেবে না, তাহলে কি নেবে বলেন তো? এই যে আমি ব্যক্তি, ধরেন আমি আজকে ইনকিলাব মঞ্চ, এখন আমি খুব একটা বাজে কাজ করলাম এবং ইনকিলাব মঞ্চ সবাই মিলে বললো ব্যক্তির দায় দল নিবে না, কিন্তু একটা প্রশ্ন কেউ করছেন না কেন যে এই যে আমি ব্যক্তি এম্পাওয়ার্ড হলাম, ক্ষমতায়িত হলাম, এদিকে আমার ব্যক্তির জোরে নাকি ইনকিলাব মঞ্চের জোরে? যেই লোকটা এলাকায় চাঁদাবাজি করছে, পরিচিত শ্রমিকগুলো মারতে পারছে, সে তো এম্পাওয়ার্ড হচ্ছে, একটা পরিচয়, সেই পরিচয়টাকে সে ধরবে না? শরীফ ওসমান হাদি, আমি একটু একটা বিষয় যোগ করি যে ধরেন আমি গত 11 মাসে ধরেন আওয়ামী লীগ যে খেলাটা খেলতো, যে একটা অঘটনের পরে বলতে না এটা আমার দলের কেউ করেন, এটা বিএনপি জামাত করছে, আমার দলের কেউ করে না, এটা অমুক করছে। বিএনপি কিন্তু ধরেন দায় নিচ্ছে এবং সাথে সাথে দল থেকে বহিষ্কার করছে। তার বিএনপি কিন্তু চাইলে অনায়াসে বলতে পারতো যে এটা হচ্ছে আওয়ামী লীগের যারা এখন বিভিন্ন জায়গায় লুকায় আছে তারা করতেছে, এরা আমার দলের কেউ করে না। বিএনপি কিন্তু এই জায়গাটা থেকে, এই জায়গাটা কিন্তু বিএনপি প্র্যাকটিস করে। করার নাই, দল থেকে বহিষ্কার করা ছাড়া বিএনপির আর কি করার আছে? না, আপনার কিছু করার নাই, কিন্তু একটা জিনিস করার আছে কনক ভাই, সেটা হলো আমরা দেখেন যেই শহীদ জিয়ার বিএনপি জনপ্রতিরোধের শিকার হবে, এটা একটা লজ্জা বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। আমি আপনার মাধ্যমে বিএনপি যে ভাইয়েরা আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের অন্তত দুটো অনুরোধ জানাই। নাম্বার 1, দেখেন যার দল বড় তার দায় বেশি। বিএনপি যেহেতু নিজেই বলছে যে সব থেকে বড় স্টেক হোল্ডার এই জুলাই এসছে, তাহলে তার দেখেন আমরা বিএনপিকে কি বলি যে সব থেকে যেহেতু সে বড় দল, কিন্তু সব থেকে বেশি গালি সে শুনবে এবং এতটুকু হজম করার শক্তিও তাকে অর্জন করতে হবে। আমাদের দুটো পরামর্শ আপনার মাধ্যমে আজকে আবার বলতে চাই, যেহেতু বিএনপি চাইলে এগুলোকে কন্ট্রোল করতে পারছে না শতভাগ, কিন্তু ঘটনা তো ঘটছে, বিএনপির এখন একটা নজির স্থাপন করা উচিত। সেটা হলো 1 নাম্বার, বিএনপির অতি দ্রুত একটা ডিসিপ্লিনারি টিম তৈরি করা উচিত, যাদের কাজ হবে যারা বিএনপির নাম ব্যবহার করে সব থেকে খারাপ ভাবে চাঁদাবাজি করেছে। দেখেন কয়েকটা জিনিস সরে গেছে, ভোলার যে ধর্ষণ, সে তো বিএনপি রাজনীতির সাথে জড়িত, মানে ভয়াবহ। ভোলার যে ঘটনাটা নিশ্চয়ই আপনারা জানেন, আমরা কি বিচার কি হয়েছে জানি, এই ধর্ষণ করছে, চাঁদাবাজি করছে, এদের নাম যখন সামনে আসছে, এই ডিসিপ্লিনারি কমিটির কাজ হলো তাকে আইনের পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত রাষ্ট্রকে ফোর্স করা, এবং সেটা যদি বিচার না করে ডিসিপ্লিনারি কমিটি মিডিয়া ঠিক করে বলবে এই লোককে বিএনপি চেক করেছে, এখন পর্যন্ত রাষ্ট্র তার বিচার করছে না। এইটা যদি বিএনপি করতে পারে, 1 মাসের মধ্যে বিএনপির নাম ব্যবহার করে যতরা ধর্ষণ করে, চাঁদাবাজি করে, তারা মনে করবে না আমাদেরকে আজকে আমি করবো, কালকে আবার আমি 1 কোটি টাকা দিয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করবো, এটা হবে না। সুতরাং 1 নম্বর একটা ডিসিপ্লিনারি টিম করতে হবে। 2 নম্বরে আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি ভাই, দেখেন বললে হবে না, আমার উপজেলার গল্প বলি। আমার উপজেলার আওয়ামী লীগের একজন বড় নেতা, সাংগঠনিক সম্পাদক, শত শত কোটি টাকা কামাই করেছে শুধু একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে, শত শত কোটি টাকা কামাই করেছে একটা উপজেলার আওয়ামী লীগের। অদ্ভুত ব্যাপার, কিছুদিন আগে বিএনপির যে তারুণ্যের সমাবেশ হয়েছে, আমি পরে এটা মিডিয়াও এসছে, পরে ওরা একটা আর কি যাই হোক এটা ম্যানেজ করেছে, বিএনপির এলাকার ভাইয়েরা সেই বিএনপির তারুণ্যের সমাবেশে গেছে এই আওয়ামী লীগের গাড়ি নিয়ে, তার গাড়িটা নিয়ে, যে ইউনিয়নের চেয়ারম্যান শত শত কোটি টাকা কামাই করেছে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, এবং তার নামে ধর্ষণের মামলা আছে। যখন বলা হলো, বলে আমরা বুঝতে পারি না, কি একটা ব্যাখ্যা, এই যে আওয়ামী লীগের কাছে লিকুইড মানিগুলো আছে এইগুলো বিএনপি কে দিচ্ছে এবং তারা নিচ্ছে, কেউ কেউ উপজেলায় জেলায় নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। এইটা তো না, আমি আপনাকে বলি ভাই, যারা জুলাই মাঠে নেমেছে শুধু তারা না, যেই লোকটা সবজি বিক্রি করে, যেই লোকটা একটা মুদির দোকান ছোট্ট, সে আওয়ামী লীগের ক্লাস দেখেছে, হত্যা দেখেছে, নির্যাতন দেখেছে, সে যখন দেখে যে জুলাইয়ের 3 মাস পরে সেই আওয়ামী লীগের লোক এখন রাস্তায় বাইক নিয়ে ঘুরে, তার পাহাড় দেয় বিএনপির লোকেরা টাকা খাইয়া, তখন সে কষ্টে দুঃখে ক্ষোভে
আর নতুন কোনো স্বপ্ন দেখে না। সুতরাং বিএনপিকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের টাকা নিয়ে কারা বিএনপি রাজনীতি এলাকায় করছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। এবং আমি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে চাই, আমার মনে হয় এটা যদি তারেক রহমান সাহেব করতে পারেন তাহলে সামনের বাংলাদেশ নামক রাষ্ট্রে উনি একটা আজীবনের জন্য নজির স্থাপন করতে পারবেন। দেখেন তারেক রহমানের পোস্টার কেন ছেড়া হয় জানেন? কারণ এলাকার যে মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, তার তো একটা শেল্টার দরকার এই সাইনগুলি ব্যবসার জন্য। তাদের কি দরকার? পলিটিক্যাল শেল্টার। এতদিন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা শেখ মুজিবের ছবি, হাসিনার ছবি, জয়ের ছবি সামনে রেখে এই কেসগুলো করেছে। ব্যাস, রেজিম চেঞ্জ হয়ে গেছে, এখন ব্যবসা ঠিক আছে, লোক ঠিক আছে, শুধু ছবিটা বদলাই দিচ্ছে। এখন আসবে শহীদ জিয়া, তারেক রহমান, মানে বেগম জিয়া, তারেক রহমান। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ইন্টারনেট ছেলেরা ছবি ছিঁড়তে সাহস পাচ্ছে কেন জানেন? সে তো শহীদ জিয়ার ছবি ছিঁড়ছে না, সে দেখতেছে যেই ছেলেটা, যেই ইয়াবা ব্যবসায়ীটা, যেই মাদক ব্যবসায়ীটা এইটাকে জায়েজ করতেছে শহীদ জিয়ার ছবি ব্যবহার করে, এই সিম্বলটাকে সে ছিঁড়বার চেষ্টা করছে। সুতরাং বিনীত অনুরোধ করি বিএনপি ভাইয়েরা পারলে একটা কাজ করেন, সেটা হলো বিএনপি আগামীকালকে অফিসিয়ালি ঘোষণা করবে বিএনপির যেই সব পোস্টার একমাত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাপানো হয়, জাতীয় পোস্টার, একমাত্র বিএনপির অফিসিয়াল পোস্টার ছাড়া কোন নেতাকর্মী নিজের নামে হাজারো পোস্টার করুক, লিফলেট করুক, ফেস্টুন করুক, শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবে না। আপনি দেখেন রাজনীতি ঘুরে যাবে। তাহলে আমার মনে হয় এই যে কার ছবি কি করবে এটা তো রাজনীতি বদলে যাবে। ঠিক আছে, দেখেন এখন আপনি বলবেন কি, আপনার ছবি একজন ব্যবহার করতে দিবেন সেটা নিষেধ করবে না, কিন্তু ছবি যখন ছিঁড়বে তখন বলবেন মানে ব্যক্তিত্বে দল কেন নিবে, কেন এই যে লোকটা ইয়ে ব্যবসা করতেছে সে যে আপনার ছবি ব্যবহার করতেছে বাধা দিচ্ছেন না কেন? আমি আপনাদের প্রস্তাবের সাথে একমত। পাশাপাশি এটাও ঠিক যে আমাদের মধ্যে আওয়ামী লীগের যে স্টাইল, যে 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 বিভৎস স্টাইলে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, আমাদের মধ্যে সেই বিষয়টা এখনো চেপে বসে আছে। আমরা মনে করছি যে এ ধর্ষণ করছে, আমি এখন এর পরিবারকে ধর্ষণ করব, এ আমারে মারছে, আমি এরে মারবো, এ আমাদেরকে দখল করছে, আমি এটা দখল করবো। অর্থাৎ সেই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে না, আওয়ামী লীগ যেটা করছে সেটা মানে অবিচার, সেটা অন্যায়, আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। আবার ধরেন এই জায়গাটায় সরকার যখন আসামি ধরে ছেড়ে দেয়, সরকার যখন আসামিদের চা নাস্তা খাওয়ায় ছেড়ে দেয়, ধরে না, ধরেও আবার ছেড়ে দেয়, মানুষ যখন বিচার পায় না, তখনই আসলে সৃষ্টি হয় মব। আপনি মব বলেন, জনপ্রতিরোধ বলেন বা জনক্ষোভ বলেন, যে ফর্মেটেই বলেন, যে পৃথিবীর সব দেশেই চলমান। কারণ মানুষ যখন দেখবে যে আমি আইনের কাছে দিলাম, আইন যথাযথ অ্যাক্ট করছে না, তো তখন মানুষ এই বিষয়গুলোকে সামনে টেনে আনবে। রওশন আপা, আপনি কি মনে করেন যে কি করণীয়, জুলাই বিপ্লবের ধারাকে অব্যাহত রাখতে কি করণীয়? এবং আপনি যদি পাশাপাশি আরেকটা বিষয় দেখেন যে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা দেখছি, কেউ কেউ বলছেন -3 দিকে যাচ্ছে দেশ। পাশাপাশি আমাদের যে মিডিয়া, সে মিডিয়া কিন্তু হাসিনার দুঃশাসনের সংবাদের চেয়ে ইউনূস সরকার এবং বিএনপিকে মেলাইন করার জন্য সকল নিউজ তারা সামনে নিয়ে আসছে। কিন্তু হাসিনা রেজিমের যে ভয়াবহতা, আপনি কিন্তু ওইভাবে কিছু পাবেন না, কিন্তু টেলিভিশন গুলাতে ওইভাবে কিছু পাবেন না। কিন্তু তো আপনার কি মনে হয়, কি করণীয় আমাদের এই জুলাইয়ের এই লাল বিপ্লবকে ধারাকে অক্ষুণ্ণ রাখতে, অব্যাহত রাখতে, কি মনে করেন? কনক, একটা বিষয় একদম পরিষ্কার, আমরা দূর থেকে দেশ যখন ঘুমায় আমরা সবসময় একটা কথা বলি যে আমরা জেগে থাকি, আমরা যারা বাইরে থাকি আমরা জেগে থাকি, আমরা দেশকে পাহারা দিই। আমি একটু মনে মনে এরকমটাই ভাবি। যখন রাজসাক্ষী বললেন যে উনি সাক্ষী দিবেন, হাসিনার দুঃশাসনকে উনি সামনে নিয়ে আসবেন, তখন থেকে ভয় পাচ্ছিলাম যে আজকে জানি কি হয়, আজকে জানি কি খবর এসে আবার এই সংবাদটাকে ঢেকে দেয়। হাসিনার একদম উলঙ্গ ভাষণ আমরা যখন দেখতে পেলাম, ছাত্র জনতাকে হত্যা করবার যে বক্তব্য আমরা দেখতে পেলাম, যেটা ফরেন্সিক রিপোর্ট আসলো, তখন থেকে ভাবতেছিলাম যে আজকে কি এসে যেন এটাকে ধামা চাপা দেয়। এই যে ভাবনাটা আমাদের মধ্যে কিভাবে আসলো, এটা বিগত 15 বছরে আসলো। আমরা কথা আপনি একটু আগে উল্লেখ করছিলেন যে আসিফের ম্যাগাজিন পাওয়া নিয়ে, আসিফরা যা করেছে, আসিফের ব্যাগে ম্যাগাজিন না, আমি যদি মনে করি যে আরো বেশি কিছু থাকতো, আমি একে মানে এর বিপক্ষে যেতাম না। আমি সাধুবাদ জানাই, ওদের দরকার আছে রাখবার। কেন? ও হাসিনা পালানোর পরদিন থেকে নিজেকে অনিরাপদ মনে করেছে, সে কারণে
শুধু আসিফ নয়, আসিফ জুলাই যোদ্ধাদের আমার মনে হয় সবারই এইভাবে প্রস্তুতি না নেওয়া না, দরকার। আমি আমি ওদের আমি স্বার্থে। আমি আপনাকে আমার কথাটা আমি আপনাকে বুঝাতে পারি নাই। সেটা হচ্ছে যে ধরেন ও নিজেকে যে অনিরাপদ মনে যে করেছে যে বলেই রেখেছে। দুদিন আগে বুলেটের সামনে দাঁড়াইতে ইতস্তত করে নাই, হ্যাঁ, এখন সে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্রীয় প্রোটোকলের পরেও তার পকেটে মানে অস্ত্র রাখতে হচ্ছে, আমি তার এই ব্যাগে কথাই অস্ত্র রাখতে বলছি। হচ্ছে। এই যে আমি বলছি, এই যে গুণগত পরিবর্তনের জায়গাটা, এই যে মানসিক যেই একটা পরিবর্তনের ইঙ্গিতটা আমি দিয়েছি, আমি কিন্তু আমরা আমি জুলাই বলছি যে বিপ্লবে ও নিরাপদ। রক্ষাপা, আমরা জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে তাদেরকে আমরা স্যালিউট করি, আজীবন আমরা তাদেরকে শ্রদ্ধা করব। তো তাই বলে তাদের কোনো ধরনের চাঁদাবাজি, তাদের কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার বা অতি ব্যবহার আমরা কখনোই সমর্থন করব না। এই যে আসিফের পিএস 100 কোটি টাকা দুর্নীতি করতে ধরা পড়ছে, আমি মনে করি তার দুদকের সাথে আসিফেরও তদন্ত হওয়া উচিত। না, যে তদন্ত হচ্ছে। পিএস কিভাবে, পিএস তো 100 কোটি টাকা দুর্নীতি করতে পারে না যদি তার মিনিস্টার এখানে সাইন না করে, সেগুলো এবং সামনে আনতে এটা হবে। এটা দুদকের সবার তদন্তাধীন একটা জন্যই সমান বিষয়। বিষয়। জি, আপনি কন্টিনিউ হ্যাঁ। করেন, সরি। তো যেটা বলছিলাম যে ওদের এরকম কিছু থাকলে আমি মানে অপরাধ দেখি না আর কি। আমার কাছে মনে হয় ওরা অনিরাপদ মনে করেছে পরদিন থেকেই। কেন অনিরাপদ মনে করেছে ওইটা একটু বিশ্লেষণের দাবি রাখে। আমরা 6 তারিখ থেকে যখন হাসিনা পালানোর আনন্দ উৎসব করছিলাম, আমরা ঠিক তখনই আমরা দেখেছি যেই রাজনৈতিক দলটাকে আমরা সামনে ক্ষমতায় আসবে বলে আশা করছিলাম, সেই দলটার মানুষজনকে আমরা দেখেছি উল্লাস করে দখলবাজিতে নেমে যাওয়াতে। তারা রাস্তা থেকে সরে গেছে, জুলাই থেকে সরে যেয়ে তারা একদম অলি গলি থেকে একদম উপর মহল পর্যন্ত তারা দখলদারিতে নেমে গেছে। তো আমরা যেটা দেখেছিলাম যে হাসিনা বলেছিল ওই 15 বছর আগে যে বিএনপি অনেক খেয়েছে, আমাদেরকে এবার খাইতে হবে, আমাদেরকে এবার পকেট ভারী করতে হবে, এবং তার সূত্র ধরে তার পিয়ন 4,400 কোটি টাকা না কত কোটি টাকার মালিক সে নিজেই বলেছিল। তা আমরা ওই জিনিসটা ফলো করতে বিএনপিকে খুব কাছ থেকে দেখেছি, আপনিও দেখেছেন। আমরা হয়তোবা প্রকাশ্যে অনেক কিছু বলি না, তো সেই কারণেই আপনার জুলাই আজকে মুখোমুখি হয়ে গেছে আমাদের এই যোদ্ধাদের, এবং যারা যুদ্ধ করে এই স্বৈর শাসককে বিদায় করলো তারা মুখোমুখি অবস্থানে চলে আসছে একমাত্র এই কারণে। এই চাঁদাবাজি, দখলবাজি, এই জিনিসটা থেকে বিএনপি বের হয়ে আসতে পারে নাই, যার ফলে আজকে এই অসহায়ত্ব আমাদের মধ্যে চলে আসছে। আর যেটা বলছি যে আমরা হাসিনাকে তাড়িয়েছি, কিন্তু হাসিনার সিস্টেম তো রয়ে গেছে। এই সিস্টেমটাই পরিবর্তন করবার জন্য ছাত্ররা বলছে যে আমরা সিস্টেম পরিবর্তন করতে হলে আমাদের ন্যূনতম সংস্কার যেগুলো অবশ্যই করতে হবে, সংস্কার করতে হবে এবং বিচার কমপ্লিট করে নির্বাচন দিতে হবে, যার কারণে ইউনূস সাহেবকে বসানো হয়েছে। আর আপনি বলছেন যে মিডিয়া এখনো হাসিনার সিস্টেমের দখলে। আপনি কি মনে করেন যে ইউনূস সাহেবকে যে কারণে আমরা বসিয়েছি 11 মাসে সেটি করতে পারছেন? ওনার উপদেষ্টা পরিষদে 3 তারিখে পছন্দ করে বসিয়েছেন। আর দে ক্যাপাবল টু ডু দিস? আমি আশা করি এখনো যে ওনারা পারবেন। আশা থাকা ভালো, আশা থাকা ভালো। ওনাদেরকে এই উদ্দেশ্যে নিয়েই ওখানে বসানো হয়েছে। জি, আশা। ওনারা না করে পিছন ফিরার কোনো সুযোগ নাই। ওনাদেরকে আমাদের করতে হবে, জুলাই প্রোক্লেমেশন, জুলাই ঘোষণা দিতে হবে, সংস্কার করতে হবে, চাঁদাবাজদের রুখতে হবে, এবং বিএনপি নিজেকে তার চাঁদাবাজ ধরিয়ে দিয়ে প্রমাণ করতে হবে যে এই নেন চাঁদাবাজ, বিচার করেন। এবং ধরেন যে আমি গত বেশ কয়েকটা হচ্ছে ওই স্থায়ী কি বলে এটাকে, ঐক্যমত্য কমিশনের মিটিং দেখলাম, মানে মনে হচ্ছে একটা ক্লাউন শো হচ্ছে আর কি। এখানে একটা ঠাট্টা মশকরা জায়গায় বসছে, ফাইজলামি করতে বসছে সবাই। তো যাই হোক, এটা নিয়ে আমি একটা কাজ করছি, পরে আসবে সেটা। আশাবাদী আমরা হতে চাই, আমরা আশায় থাকতে চাই ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে আস্থা ছিল, সেই আস্থা। জি। এবং জুলাই যোদ্ধাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে, আহত নিহত এদের সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন আমরা হাসিনার সিস্টেমকে পরিবর্তন করতে চাই। পাশাপাশি ধরেন ওই যে কি বলবো এটাকে, মেট্রো রেলের পিলারে গ্রাফিতির চেয়ে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারদের কি অবস্থা, জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসার অবস্থা কি, তাদের মানসিক অবস্থা কি, এই জায়গাটা। জুলাই গ্রাফিতি ঢেকে দিয়ে এখন বিএনপির পোস্টারে ছেয়ে গেছে। এই গ্রাফিতি ঢেকে দিয়ে তারা পোস্টার লাগাচ্ছে। এই যে পোস্টারিং, এখনো তো আপনার নির্বাচন আসেনি, নির্বাচন আসতে দেন, তারপর দেখবেন দলীয় কোন দলে ওদের কি অবস্থা হয়। এই যে গতকাল যে ঘটনাটা ঘটলো, মির্জা আব্বাসের ভাইয়ের গাড়িতে হামলা, এটা কারা করেছে? তাদের দেখবেন তাদের অন্তর কোন দল এমন জায়গায় যেয়ে পৌঁছেছে, বিএনপি নিজেদের মধ্যে নিজেদের মারামারি ওরা ঠেকাইতে পারবে না। আপনি বলছেন সেনাবাহিনী, পুলিশ, কেউ কিছু করতে পারবে না,
কারণ ওরা নিজেরাই এক একজন শাবক হয়ে গেছে। তাদের অবস্থা এতটাই শোচনীয়, তাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতে যেয়ে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা যদি আসলে 11 মাসের মাথায় এসে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করাটা মানে আমাদের কাছে মানে কেমন যেন লাগে আর কি। মানে কি মানে এই পরিমাণ রক্তের বিনিময়ে যে বিজয়, সেটা আমরা ধরে রাখতে পারছি না। জামাত, বিএনপি, এনসিপি ল্যাং মারামারি চলছে, মানে সবাই এখন ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, আমি ক্ষমতা যাব, আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতায় যাব, এরকম একটা অবস্থা। মানে সম্মিলিত জায়গাটা থেকে সরে গেছে সবাই বলা চলে। মেজর সাফায়েত, আপনার পর্যবেক্ষণ কি? জুলাই বিপ্লবকে আমরা রক্ষা করতে হলে কি করতে হবে? আমরা তো সরকারের মধ্যে অযোগ্যতা, অদক্ষতা তো দেখছি গত 11 মাস ধরে। আমরা সেনাবাহিনীর কথা যেমন বলছি, তো সেনাবাহিনীকে তো সরকার পরিচালনা করে, সেনাবাহিনী তো আর নিজেরা পরিচালিত হয় না। তো আপনি আদেশ দিচ্ছেন, সে আদেশ কেন পালন হচ্ছে না সেটা আপনি চেক ব্যাক করছেন? আপনি কি করছেন? জুলাই ঘোষণায় কেন আপনার 11 মাস 12 মাস সময় লেগে যাচ্ছে, তাই না? তো এই মানে জুলাই বিপ্লব তো ভাই সকল রাজনৈতিক দলের কনসেন্ট নিয়ে হয়নি, সকল রাজনৈতিক দলের মানে মতামত নিয়ে হয়েছে। তো জুলাই বিপ্লবের আপনি ঘোষণাপত্র দিবেন, কে মতামত দিল না দিল কি যায় আসে আপনার? আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা কার্যকর করবেন, মানতে হবে সবাইকে। কে মানবে না তখন এটা দেখা যাবে। তো সাফায়েত, আপনি কি মনে করেন? কি আপনার টোটাল একটা সাম আপ করেন আপনি, আপনার কাছ থেকে শুনি। আচ্ছা, এখানে আবার মানে কয়েকটা পয়েন্ট। আপনারা যেটা যে একটু আগেই যে কথাটা বলছিলেন ইয়ের ব্যাপারে, যে ধরেন আসিফের ব্যাপারে, যে হ্যাঁ, যেই ছেলে 1 বছর আগেও বুলেট ফেস করতে ভয় পেল না, এখন তার ভিতরে এত কেন ভয় ঢুকে যাচ্ছে যে সে নিরাপত্তাহীনতায় ভুগছে, আর সে হচ্ছে গিয়ে এখন তার সাথে একটা অস্ত্র বা ম্যাগাজিন ক্যারি করতে হচ্ছে। তো দেখেন, এখানে তো যে লর্ড অ্যাক্টনের একটা খুব বিখ্যাত উক্তি আছে, হ্যাঁ, যে পাওয়ার টেন্ডস টু কারাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। তো যখনই একটা মানুষের ভেতরে এরকম চিন্তা চলে আসবে যে আমাকে তো এখন মানে আই এম বিয়ন্ড অ্যাকাউন্টেবিলিটি, আমাকে এখন জবাবদিহিতা করার মতো কেউ নাই, আমাকে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, তো তখনই কিন্তু তার ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা চলে আসবে। এবং এইরকম একটা, এটারই হয়তো একটা একটু রিফাইন্ড ভার্সন আমরা দেখছি। হ্যাঁ, পিয়াস খারাপ, কিন্তু পিয়াসের উপদেশটা ভালো, তাকে নিয়ে কিছু বলা যাবে না, তাকে জবাবদিহিতা করা যাবে না। তো এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং একইভাবে আমাদের যারা বিএনপির ভাই ব্রাদাররা যারা আছেন, তাদেরকেও আমার এই তারাও যেন এই একই মানসিকতাটা তাদের ভিতরেও যেন থাকে, যে না সবাই খারাপ, ম্যাডাম ভালো, বা সবাই খারাপ, তারেক রহমান ভালো, উনি সকল সমালোচনার ঊর্ধ্বে, এটাও আমরা চাই না। আমরা যদি এত বছর হাসিনার সেই ন্যারেটিভটাকে আমরা মানে একদম ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারি, যে না সবাই যদি খারাপ হয়, সবার এই সব খারাপের মাথা হিসেবে শেখ পরিবারও খারাপ, এইটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তো আপনাদের ভিতরেও যেন এরকমের কোনো মানসিকতা ভবিষ্যতে না আসে যে মানুষ মেনে নিবে যে না সবকিছু খারাপ হলেও তারেক রহমান ভালো বা জিয়া পরিবার ভালো। আপনাদেরকে এই মানসিকতা থেকে সমালোচনা নেয়ার সেই মানসিকতাটা আপনাদেরকে মানে বহন করতে হবে। আপনার যদি ভবিষ্যতে আমরা যদি চাই যে হ্যাঁ, নতুন বাংলাদেশের রাজনীতি নতুন ভাবে হবে, সেই নতুন রাজনীতির শুরুটা হতে হবে এখান থেকেই, যে সমালোচনা নেওয়ার, সমালোচনাকে স্বীকার করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকেই আপনাদেরকে শুরু করতে হবে। এবং এটা আমি খালি বিএনপি কে বলছি না, আমি এনসিপি কেও বলছি, যে আপনারা এত বছর যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে অত্যাচার আওয়ামী লীগ করে এসেছে, সেই একই কাজ এখন আপনারা জুলাইয়ের চেতনার নামে করবেন, সেটা তো ভাই মানবো না আমরা। এতদিন যদি আমরা মানুষ ওইটাকে, হাসিনার সেই ন্যারেটিভকে ভাঙার জন্য তুমি কে আমি কে রাজাকার রাজাকার যদি স্লোগান দিতে পারে, সেই স্লোগান দেওয়ার মতো সাহস যদি দেখাতে পারে, ভবিষ্যতে আপনাদের জুলাইকে নিয়েও, বা আপনারা যদি জুলাইয়ের সেই স্পিরিটটাকে, সেই জুলাইয়ের চেতনার নামে এটাকে যদি আপনারা অ্যাবিউজ করেন, মানুষ আপনাদের সেটাকেও সেই ন্যারেটিভকেও মানুষ ভাঙবে। এখন যখন আওয়ামী লীগের লোকজন জুলাই তারপরে সিডিআই লিখে যে কথাবার্তাগুলো এখন তারা বলার চেষ্টা করছে, আমরা এক ধাক্কায় তাদেরকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছি। কিন্তু আপনারা যদি ভাই সীমালঙ্ঘন যদি আপনারা করেন, তখন কিন্তু মানুষ আর ওই ধরনের কথাবার্তাকে তখন ঝেঁটিয়ে বিদায় করবে না। তো সবাইকে এখানে সতর্ক হতে হবে। হ্যাঁ, জামাত শিবিরের যারা ভাবছেন যে ঠিক আছে আপনারা ভবিষ্যতের মতো আবার এরকম কোনো না কোনো দলের ইয়ে হয়ে যাবেন, আপনারা যদি কারো ভেতরে যদি এরকম চিন্তা থাকে যে এত বছর আমরা ছাত্রলীগের পদ পদবি নিয়ে লুকিয়ে লুকিয়ে ছিলাম, আমরা ভবিষ্যতে আবার ওই একই ইয়েতে ফেরত চলে যাব, ভাই এটা তো
মানুষ তো এখন জানে, পিপল নো ইউর প্লেবুক, আপনারা একই কাজ বারবার করতে পারবেন না। তো সবাইকেই চিন্তা ভাবনাটা পরিবর্তন করতে হবে। বিএনপির ক্ষেত্রে যেটা বড় দল হিসেবে তাদের দায়িত্ব বেশি, যেটা বলছিলাম যে হ্যাঁ অবশ্যই এখন বিএনপি তো বিচার করার তো এখতিয়ার বিএনপির নাই, গ্রেফতার করার এখতিয়ার বিএনপির নাই। সেই গ্রেফতার করার কাজটা, বিচার করার কাজটা যাদের তাদেরকেই করতে হবে, বিচার বিভাগকে করতে হবে, সরকারকে করতে হবে। কিন্তু বিএনপি যে কাজটা করতে পারে, এই যে আমরা যেটা বলছি যে হ্যাঁ নতুন দিনের রাজনীতিকে আমার নতুন কিছু মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আমি গতকালকে না পরশুদিন দেখছিলাম আমাদের এফপির ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির ভাই খুব ভালো একটা প্রস্তাবনা এনেছেন, উইচ আই সাপোর্ট, যে বিএনপির এখন উচিত নিজে থেকে একটা পুরো লিগ্যাল টিম গঠন করা, যে যারা এটা এনশিওর করবে যে বিএনপির কেউ যদি অপরাধের সাথে জড়িত হয় সে যেন শাস্তি পায়। লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা এনশিওর করবে সেই কমিটি। এটা একটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে যে দিস ইজ সামথিং নিউ। কারণ আপনি নতুন দিনের রাজনীতিতে মানুষের কাছে তো আপনাকে নতুন কিছু হাজির করতে হবে। দিস ক্যান বি সামথিং মানে রিয়েলি গুড অ্যান্ড সামথিং নিউ। শুধু আপনি একজন মানুষ ইয়ে করলো, একটা অপরাধ করার সাথে সাথে আপনি তাকে বহিষ্কার করে বা সাময়িকভাবে বহিষ্কার করে বা স্থায়ীভাবে বহিষ্কার করে আপনি আপনার নাম কাটায় ফেলবেন, সেই দিনও আমার মনে হয় এখন আর নাই। মানুষ আরো ভালো কিছু, বেশি কিছু দেখতে চায়। দেখেন আমরা সেনাবাহিনীতে সবসময় গ্রুপ পানিশমেন্ট বলে একটা কথা আমরা সবসময় আমরা দেখে এসেছি, আমরা নিজেরা ওটা করে এসেছি এবং আমি এটা জানি যে খুবই জিনিসটা এফেক্টিভ। যে দলের ভিতরে একজন যদি অপরাধ করে দলের সবাই সেটা শাস্তি পাবে। কেন? তোমরা কেন তাকে থামাও নাই, তোমরা কেন তাকে বিরত রাখো নাই? আমরা সেনাবাহিনীতে এটা আমরা সবসময় এটা করে এসেছি যে গ্রুপ পানিশমেন্ট। আপনি দেখান বিএনপি কি এখন পর্যন্ত একটা কমিটি বাতিল করেছে যে ঠিক আছে যদি ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের একজন কর্মী বা নেতার এরকম একটা অপরাধের খবর আমরা পেয়েছি বা মোটামুটি এটা চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য প্রমাণ আছে যে হ্যাঁ সে এরকম একটা অপরাধ করেছে, এটার জন্য সে যে কমিটির সদস্য ছিল সেই কমিটি কি কোনো শাস্তির সম্মুখীন হয়েছে? সেই কোনো কমিটিকে কি বাতিল করা হয়েছে? বা আজকে যদি বিএনপি এরকম একটা বা তারেক রহমান যদি একটা ঘোষণা দেন যে ঠিক আছে যেই কমিটির একজন সদস্য বা নেতার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসবে এবং যার তথ্য প্রমাণ, চাক্ষুষ তথ্য প্রমাণ আছে, আমরা সেই কমিটিকে বাতিল করে দিব এবং এই কমিটির কেউ সামনের কোন জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলের হয়ে মনোনয়ন পাবে না, এইরকম একটা ঘোষণা যদি আজকে তারেক রহমান দেন, আপনার কি মনে হয় এটার কিরকম ইম্প্যাক্ট পড়বে সামনে? অর্থাৎ এই জিনিসগুলাই তো এটাই তো। এবং আপনি আগে এই কাজগুলো করেন আপনার দলের পক্ষ থেকে, করে তারপরে বলেন এই যে দেখো ভাই আমি এই কাজগুলো করলাম, এখন বাকি দায় দায়িত্ব সরকারের, বাকি দায় দায়িত্ব তো আমার ইন্টারিম গভর্নমেন্টের। সে কেন গ্রেফতার করতেছে না, বা সে যদি গ্রেফতার করে থাকে সে কেন বিচার প্রক্রিয়াটাকে সে কেন মানে শুরু করলো না, বা সে কেন এখন আপনি আপনি ইন্টারিম গভর্নমেন্ট আপনি হচ্ছে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আপনি পরিবেশ জলঘোলা করে 2 দিন, বা কি মেঘনা আলমকে গ্রেফতার করবেন করে এটা নিয়ে খুব হাইপ তুলে আবার 2 দিন পরে ছেড়ে দিবেন। এই সমস্ত কাজ করে যদি আপনারা মানে ব্যস্ত হয়ে যান বা আপনারা মিডিয়াকে বা জনগণের সমস্ত মনোযোগ ওইদিকে সরাই দেন, আপনি ভাই আসল কাজটা কখন করবেন? তাই না? তা আপনাকে তো মানে ভিজিবল কিছু অ্যাকশন দেখাতে হবে, যে এই যে দেখো আমরা অ্যারেস্ট করলাম, এই যে দেখো আমরা বিচার করেছি এবং বিচারের প্রক্রিয়াটাকে আমরা একটা গ্রহণযোগ্য পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা জানি যে বা একটা বিচার প্রক্রিয়া সময় লাগে, কিন্তু 11 মাসে একটা বিচার প্রক্রিয়া কতটুকু আগানো উচিত ছিল বা আগাতে পারে এইটার একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশনস তো আমাদের আছে। মোটামুটি আমরা যারা নিউজ ফলো করি বা আমরা জানি যে ঠিক আছে এইটুকু বোঝার মতো মানে চিন্তা করার মতো সক্ষমতা আমাদের যাদের আছে, আমরা তো বুঝি যে 11 মাসে কতটুকু আসার কথা ছিল সেটা কি এসেছে? এখানে তো ভাই আঙ্গুল সবাই দিকেই তুলতে হবে, সবাইকেই সমালোচনা নেয়ার মতো মানসিকতা দেখাতে হবে। থ্যাংক ইউ। আমি একটু যোগ করি আপনার সাথে। ধরেন আপনি দেখবেন যে গত 3 দিন আগে 18 জন বিভিন্ন পর্যায়ের বিচারককে অবসর দেওয়া হয়েছে। অবসর দেওয়ার গ্রাউন্ডটা কি? তাদের চাকরির 25 বছর পূর্ণ হয়েছে। তো আরে ভাই সে হাসিনার আমলে এই আকামগুলা করছে, তার কারণে তার চাকরি গেছে, তুমি ওইটা বলো। তুমি 25 বছর পূর্ণের ঘোষণা দিচ্ছ কেন? তুমি তো এটাকে জেনারেলাইজ করে দিচ্ছ। এই যে গোলাম রাব্বানী ছাত্রলীগের তার ভাই রুহানি আজকে সে বরখাস্ত হয়েছে, তাকে অবসর দেওয়া হয়েছে কেন? সে দীর্ঘদিন ধরে অনুপস্থিত, এই জন্য তাকে অবসর দেওয়া হয়েছে। অথচ তার সামনে কিন্তু ওই ভিডিওটা, বিখ্যাত ভিডিওটা যে স্যার একটারে মারি আরেকটা বাকিগুলা তো যায় না, খাড়ায় যায়। তো তুমি তাকে গণহত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তুমি তাকে
বরখাস্ত করতেছো না, তুমি করতেছো কি, সে দীর্ঘদিন ধরে চাকরিতে অনুপস্থিত, তুমি ফাইজলামি করো সরকার আমাদের সাথে। এবং না একই কথা কিন্তু আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি যদি এটা বলি কনক ভাই, যে আমাদের যেই কদমবুসি জেনারেল, আপনি তাকে শুধু কি তাকে কমান্ড থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে দেয়, এটা তো তার জন্য শাস্তি হলো না। উনি কি করেছেন আমরা তো জানি। আপনার মনে আছে কিনা ঠিক 5ই আগস্টের পরে গোপালগঞ্জে যে আমাদের আর্মির গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এটার পেছনে তো ওনার ব্যর্থতার অনেক বড় একটা দায় ছিল। সেটার জন্য কি উনি শাস্তির সম্মুখীন হয়েছেন? উনি তো হন নাই। এখন ওনার তো এটা তো ওনার কোনো শাস্তি হতে পারে না যে উনি বহাল তবিয়তে থাকবেন এবং ওনাকে শুধু ওনার চাকরি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নষ্ট করে দেওয়া হবে। আনসার বিডিপির যিনি ডিজি ছিলেন, যিনি যে জেনারেল আমিন, যে আওয়ামী লীগের একজন মিনিস্টারের ভাই, এনামুল হক শামীমের ভাই মনে হয়, হ্যাঁ, উনি একদম প্রকাশ্যে উনি যখন বিবৃতি দিচ্ছিলেন 5ই আগস্টের আগে, হ্যাঁ এগুলো সব জামাত শিবিরের ষড়যন্ত্র, এই এদের মতো মানুষরা যারা আমার রক্ত দিয়ে অর্জন করা আমার ইউনিফর্মকে যারা এতদিন মানে বিক্রি করে দিল, সেই মানুষের শাস্তি তো এটা হতে পারে না যে তাকে আমি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ে নষ্ট করে দিব। বা তাকে তো এখন মানে এই মানুষগুলোর তো কোর্ট মার্শাল হওয়া উচিত। এমনকি তাকে সমস্ত বেনিফিট সহ আপনি যদি বাধ্যতামূলক অবসরও দেন, যে হ্যাঁ ওনার 25 বছরের চাকরি হয়ে গেছে, বা আমাদের আর্মিতে নর্মালি আমরা যেটা করি যে বাধ্যতামূলক অবসর, আপনি সমস্ত বেনিফিট সহ আপনি বাধ্যতামূলক, সেটাও তো তার জন্য মানে দ্যাট ইজ নট পানিশমেন্ট মানে গুড এনাফ ফর হিম। তাকে তো আপনার বিচার করতে হবে, তাকে তো কোর্ট মার্শাল করতে হবে। মানে আপনি কিছুই দেখাইতে পারেন নাই, আপনি ইয়ে করতেছেন। আর মানে এখানে তো আমি প্রত্যেকটা লেভেলে, এবং বিশেষ করে ধরেন আমাদের সব সময় যারা আড়ালে থেকে যায়, আমাদের অ্যাডমিন ক্যাডার, সেই অ্যাডমিন ক্যাডারের শাস্তি, এক আলী ইমাম মজুমদারকে দিয়ে আপনি অ্যাডমিন ক্যাডারকে পুরো একদম সুন্দর, তাদেরকে একদম মানে মমতার চাদরে ঢেকে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সেই অ্যাডমিন ক্যাডারের যে ডিসি গুলা 18 নির্বাচন, 14 নির্বাচন, 24 নির্বাচন যারা করলো, যেই সমস্ত সচিবরা, ওই যে নির্বাচন কমিশনের সচিব ছিল হেলাল, হ্যাঁ, এদের মতো মানুষরা যারা, তারপরে আনোয়ার বিন, ওই যে মুখ্য ছিল যে ক্যাবিনেট সেক্রেটারি আনোয়ার বিন মোমেন, মানে এদের মতো মানুষরা যারা মনস্টার বানালো আমাদের পুরো অ্যাডমিন ক্যাডারকে, যারা প্রায় এত বছর মনস্টার বানিয়ে রাখলো, সেই অ্যাডমিন ক্যাডারের শাস্তি কোথায়? সেই অ্যাডমিন ক্যাডারের বিরুদ্ধে তারা বরং অ্যাডমিন ক্যাডার কিন্তু শাস্তি না নিয়ে বরং তারা, হ্যাঁ 15 বছরে আমরা বঞ্চিত হয়েছি, এদেরকে দিয়ে কিন্তু 1 মাসের ভিতরে তাদের বাজেট পাস করিয়ে তাদেরকে সবাইকে একদম সুন্দর, তাদেরকে বাজেট পাস করে তাদেরকে মানে কম্পেনসেট করে, তাদেরকে পোস্ট ফ্যাক্টো রিটায়ারমেন্টের পরে পোস্ট ফ্যাক্টো প্রমোশন দিয়ে তাদেরকে সবকিছু কিন্তু তাদের ডান, ফাইন, ওকে, আপনারা বঞ্চিত হয়েছিলেন, আপনাদেরকে কম্পেনসেট করা হলো। কিন্তু যারা এত বছর ধরে যারা ঘি মাখন খেয়েছিল, তারা কিভাবে এখন তাদেরকে কিভাবে শাস্তির সম্মুখীন আপনারা করছেন না? কেন করছেন না? হাসিনার অনুগত এখনো 32 জন সচিব এখনো দায়িত্ব পালন করছে, তাদের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যর্থতা। অর্থাৎ ডক্টর ইউনূসের মোটিভেশনাল স্পিচ আমরা শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, আমি বিরক্ত বলা চলে না। আমি শুধু আরেকটা কথা বলি, ধরেন আমাদের ডিজি বিজিবির মতো মানুষরা যারা এতগুলো বছর আমাদের, ধরেন ক্যাসিনো জেনারেল ছিলেন একজন, মনে আছে না? মনে আছে, হ্যাঁ, তামিম, সেই জেনারেল শাফিন, ইনাদের মতো মানুষরা, বা ধরেন এই যে যারা ডিজিএফআই এর যে সমস্ত জেনারেলরা যাদেরকে পালিয়ে যেতে দেওয়া হলো, হ্যাঁ, লেফটেন্যান্ট মুজিবকে পালিয়ে যেতে দেওয়া হলো, বা এমনকি সর্বশেষ ইয়েতেও আপনি সবসময় আমরা কমন রেসপন্সিবিলিটির কথা বলি, যে একজন অফিসারকে দেখা যাচ্ছে প্রকাশ্যে উনি গুলি করছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে, তো সেটার কমন রেসপন্সিবিলিটি হিসেবে আমাদের ডিজি বিজিবি কি, উনি তো এখন পর্যন্ত 11 মাস উনি তো বহাল তবিয়তে আছেন, ওনাকে কি একটা বারের জন্য কেউ প্রশ্ন করেছে? ওনাকে বিচারের সম্মুখীন করা দূরের কথা, উনি কি একটা বারের জন্য কেউ ওনাকে প্রশ্ন করেছে যে ওয়্যার ওয়াজ ইউর কমন রেসপন্সিবিলিটি? আপনাকে কেন মানে দায়বদ্ধতার মানে আপনাকে কেন মানে দায় এটার আপনি নিবেন না, যে আপনার আন্ডারে একজন অফিসার মানে এভাবে প্রকাশ্যে জনতার উদ্দেশ্যে গুলি করছিল, কেন আপনি মানে সেটার জন্য আপনাকে দায়বদ্ধ করা হবে না? কেউ কি তাকে কোনোদিন এই প্রশ্নটা করেছে? উনি তো প্রায় প্রেস কনফারেন্সে আসেন। কনক ভাই, আপনাকেই প্রশ্ন করবো, আপনার যারা সাংবাদিক ভাই ব্রাদাররা যারা আছেন, উনি যখন প্রেস কনফারেন্স করেন, কেউ কি ওনাকে প্রশ্ন করেছে যে জেনারেল কেন, why you will not be answerable to it? সাফায়াত, ভেরি আনফরচুনেটলি ধরেন অনেক কিছুই হচ্ছে না, অনেক কিছুই হয় নাই, এবং ধরেন যে যারা প্রকাশ্যে গুলি করে মানুষ মেরেছে, যারা অর্ডার দিয়েছে, তারাই তো এখনো ক্ষমতায়, বুঝছেন না? তো এগুলো নিয়ে কাজ চলছে, আরো কিছু বিষয় হয়তো সামনে আসবে, আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ক্রমশ।
ডক্টর ইউনূস নোবেল বিজয়ী একজন সম্মানিত মানুষ, তার ওই জায়গা আর চিফ অ্যাডভাইজার হিসেবে তার যে অবস্থান, এই দুইটা জায়গা ভিন্ন জায়গা। মানে ওই ইউনূস আর এই ইউনূসকে আমি এক করে দেখবো না। ওই ইউনূসের যে সম্মান বা যে জায়গা সেটি তার ওই জায়গা, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে আপনার যে ভূমিকা, আপনার যে কার্যক্রম, সেটি আমি আমার মতো করে বা দেশের মানুষ বিশ্লেষণ অন্যভাবে করবে। এখানে নোবেল লরিয়েট ইউনূস বা গ্রামীণ ব্যাংকের ইউনূসের মানে প্রভাব এখানে পড়বে না। এইটা একদম নির্মোহভাবে দেখা হবে যে আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আসলে আপনার কি ক্যাপাবিলিটি আপনি দেখিয়েছেন। পাশাপাশি আমি অনুষ্ঠান শেষ করব, পাশাপাশি ধরেন ওই কথাটা ইম্পর্টেন্ট, যে কথাটা আজকে আমাদের আলোচনায় আসছে, যে হাসিনা ব্যাপারে সময় বলা হতো না যে হাসিনাই সবচেয়ে ভালো, মানে হাসিনাই পীর, মানে বিএনপির মধ্যে যেন কোনো পীর তন্ত্র প্রতিষ্ঠা না হয়। তারেক রহমান সাহেব কোনো বিষয়ে কম বুঝতে পারেন, ভুল কনক ভাই আমি শুধু এই পয়েন্টটাতে একটু অ্যাড করে দিই, বিএনপির কনক ভাই আমি শুধু একটু অ্যাড করে দিই এই পয়েন্টে, বিএনপির যারা যদি কারো মাথায় এই চিন্তাটা থেকে থাকে, প্লিজ আপনারা আপনাদের নেতা জিয়াউর রহমানের কাছ থেকে শিখেন। উনি কোনোদিন একটা ওই যে কোথাও উদ্বোধন করতে গেলে ফলকে ওনার নামটা পর্যন্ত উনি লিখতে চাইতেন না, কারণ উনি চান নাই কোনোদিন যে উনাকে কেউ পীর বানাক। মানে হাসিনার পীরতন্ত্রের পরে আর নতুন কোন পীরতন্ত্র আমরা বাংলাদেশে চাই আমরা তো সেটা চাই না, এবং জিয়াউর রহমান নিজে তো উনার দলের লোককে তো উনি এটা শিখাইয়া যান নাই, তাই না? যে জিয়া নিজের সমালোচকদেরকে জিয়া ফেস টু ফেস উনি কথা বলতেন। উনি টিএসসি তে গিয়ে উনি বলেছেন যে হ্যাঁ আমার বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ আছে আপনারা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিন্তু জিয়ার সমালোচনা করার জন্য দাঁড়িয়েছিলেন, এবং ওনার কথা শুনে জিয়ার বললেন যে না আপনি আরো বলেন, আমি আরো শুনতে চাই আপনার কাছ থেকে। সেই ডক্টর খন্দকার মোশাররফ এখন বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তো আপনি চেঞ্জটা দেখেন যে উনি ওনার সমালোচককে ওনার দলের টেনে ওনার আদর্শে উনি নিয়ে এসেছেন। তো আপনারা সেই দলের মানুষ হয়ে আপনাদেরকে কেন পীর কালচারে আপনাদেরকে ফিরে আসতে হবে? এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমার মনে হয় যে ফলো করা উচিত, যেটি আপনি বললেন আলোচনায় আসলো, যে বহিষ্কারে যেহেতু কাজ হচ্ছে না, এখন ওইটা একটা পদ্ধতি হতে পারে যে কোনো জেলায়, কোনো উপজেলায়, কোনো থানায় যদি কোনো কমিটির লোক বা কোনো বিএনপির কেউ যদি কাজটা করে, যেটা গ্রুপ পানিশমেন্ট, যে ওই এলাকার কমিটি বিলুপ্ত করা হবে এবং তারা পরবর্তীতে আর কোনো সুযোগ পাবে না। আমার মনে হয় যে আরো কঠোরতায় যাওয়া উচিত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা যোগ দিলেন, এ সময় দিলেন, এবং আমি আশা করি যে জুলাইয়ের সনদ হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে আবারও পাবো, কারণ আমরা বিশ্লেষণ কথা বলতে চাই। প্লিজ আপনার মাধ্যমে বিশেষ করে আমি জানি যে আপনার চ্যানেলে প্রচুর প্রবাসী একটা খুবই দেশ জাতি নিয়ে চিন্তা করে তারা এখানে আপনার শোগুলো দেখেন। এবং প্রথমত আমি বিশেষ করে আপনার এখন তিনজনই প্রবাসী আছেন। আমি যদি রেটিং করি তাহলে এই জুলাইকে যারা সফল করতে পারলো, এখানে প্রবাসী ভাই বোনদের যে কি পরিমাণ ত্যাগ। আমি শুধু বলি যে আমি যখন আমার সাথে ভাই বন্ধুরা অনেকদিন ধরে পরিচিত প্রবাসে জোর করে পর্যন্ত টাকা পাঠিয়েছেন মিছিলে পানি খাওয়ানোর জন্য, মানে এরকম কত যে ঘটনা জোর করে যে প্লিজ আমি 10,000 টাকা পাঠাই, আপনারা আন্দোলন বন্ধ করেন না। তো যে লোকটা মাত্র কামাই করে অল্প কয়টা টাকা, তো আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, সেটা হলো দেখেন পলিটিক্যাল ক্রাইসিস আমাদের চলবে, এরকম অনেকগুলো ঘটনা সামনে আসবে। দেখেন কি এক ঘটনা দিয়ে হাসিনা যখন ইন্টারন্যাশনালি প্রমাণিত হলো সে খুনির নির্দেশদাতা, সেই আলোচনা যখন তুমুল হওয়ার কথা ছিল, এখন কি আলোচনা হচ্ছে। সুতরাং আমরা যেটা বুঝতেই পারছি প্রতিদিন ঘটনা তৈরি হবে, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়ে যাবে। আপনাদের কিন্তু আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, প্লিজ আমরা সবাই মিলে, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমাদের সাথে আওয়াজ তোলেন আগের মতো করে। এই জুলাই মাসের মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। বিশ্বাস করেন এই ভারতীয় আধিপত্যবাদ কন্টিনিউ যদি তাদের সাথে থাকে, অথবা বিএনপির মধ্যেও একটা অংশ যদি তাদের সাথে কানেক্টেড থাকে, জুলাই ঘোষণাপত্র যদি রাষ্ট্রীয় উদ্যোগে হয়ে যায়, জুলাই সনদ যদি হয়ে যায়, তাহলে তাদের বিরাট পরাজয় ঘটে যাবে। সুতরাং আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, প্রতিদিন যত ঘটনাই ঘটুক, প্লিজ আমরা এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ের জায়গা থেকে ফোকাস থেকে সরে না যাই। আমাদেরকে কোনোভাবে যেন জুলাই ঘোষণাপত্রের ফোকাস থেকে কেউ সরাতে না পারে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি একটু ছোট্ট করে প্রতিবাদ করতে চাই, আপনি আমাকে সময় কম দিয়েছেন। যাই হোক, ডিসক্রিমিনেশনের ঊর্ধ্বে উঠে আমাদের কথা বলার কথা ছিল নতুন দেশ গড়ার লক্ষ্যে। আপনি সেখানে কিছুটা আপনি দায়বদ্ধ আজকে। সেই জায়গাটায় আমি এটার সঙ্গে অ্যাড করি একটু, যে শরীফ ওসমান, আপনি দেখেন যে এই যে ডিসক্রিমিনেশনের কথায় আমার আজকে এই প্রসঙ্গটা আরেকদিন করবো আলোচনা। আপনি যদি দেখেন যে
নারীদের কি পরিমাণ অংশগ্রহণ ছিল জুলাই বিপ্লবে, সবাই কিন্তু হারিয়ে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কি পরিমাণ ভূমিকা ছিল, তাদের কোথাও কোনো জায়গা হয় নাই কিন্তু। মানে প্রবাসীদের কথা বলছেন, প্রবাসীদের যে আবেগ অনুভূতি, প্রবাসীদেরকে কি এই সরকার, এই ইউনূস সাহেবরা একটা ধন্যবাদ জানিয়েছে? অন্য কিছু বাদ দেন মানে না, এই দুঃখ মানে আসলে বলবার নাই। আমরা হাজারবার বলেছি, অন্তত এই রাত্রে এই যে জুলাই আসছে, একটা দিন শুধু প্রবাসীদেরকে ডেডিকেট করে একটা বিরাট উদযাপন করুক, দিন ঘোষণা করা লাগবে না যে এইটা প্রবাসী দিবস, কিন্তু শুধু প্রবাসীদের সম্মান সরকার একটা কিছু কেন করবে না? এই প্রবাসীরা যদি না করতো, জীবনে জুলাই হতো না। মানে হাসিনারে যেভাবে নামাইছে, এদেরকে তার থেকেও আরো সহজ ভাবে ঘাট ধরে নামানো সম্ভব যদি জুলাই বিপ্লবের সঙ্গে কোনো গাদ্দারি করে এরা। না, আমি আপনাকে সত্যি কথা বলি যে এই সরকারের সব থেকে যেটা উইকনেস, মানে যেটা হবে চূড়ান্ত ভাবে যদি আমাদের প্রবাসী ভাইয়েরা বুঝে ফেলে যে এই সরকার আবার জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেন্স বন্ধ করেছিল, এর মানে তারা কসম করে না যে জীবনে আর রেমিটেন্স শাটডাউন করবে না। এবার বিএনপি বড় মেসেজ, এবং সাফায়াত ভাই যেটা বলছিলেন, এলাকার বিএনপি কি চাচ্ছে? আওয়ামী লীগকে মানুষ যেরকম ভয় পাইছে, জাস্ট সবাই মিলে আওয়ামী লীগকে নামাইছে, এখন বিএনপির ঠিক ওই ভয়টা পাক। আপনারা হাতে পায়ে ধরে বলি, ওই ভয়টা আপনাদের আর কেউ পাবে না। আগামী 100 বছর বাংলাদেশে আসবে না। হাসিনার মেয়ে মানুষের হাতে বাঁধ খুলে গেছে, এখন আপনি হাসিনা হইতে চাইলে পারবেন না, খাবেন মায়ের। এর চেয়ে পীরতন্ত্র থেকে বের হয়ে আসেন, জনতার ভাষায় কথা বলেন। আমি হাদির সাথে একমত, এক সুরে বলতে চাই যে প্লিজ আপনারা আপনাদের গোয়ার্তমি রেখে আপনারা জনতার কাতারে নেমে আসুন, মানুষের পালস বুঝবার চেষ্টা করুন। আর সরকারকে বলবো, আমরা প্রবাসী হিসাবে আমরা কিছুই চাই না। আমরা প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, আমরা জানি তারা কেউ আর, হাসিনা যেহেতু আর আসবে না, হাসিনার মতো কোনো ফেরাউন আর দেশে তৈরি হবে না, এইটুকু বিশ্বাস ওনাদের মধ্যে রাখতে হবে। এবং দেশে রেমিটেন্স বন্ধ করা যাবে না কোনো অবস্থাতেই, আর অন্য উপায়ে রেমিটেন্স পাঠানো যাবে না। আমরা যেভাবে এখন পাঠাচ্ছি ওভাবে পাঠাবো, ওইটার সাথে আমি কমপ্লিট হাদির সাথে একমত। আমি সাফায়েতের সাথে একমত। ও যা বলেছে এগুলো কিন্তু সরকারকে নজরে নিতে হবে। আমি জানি না কোন অজানা কারণে ওনারা এইসব নজরে নিচ্ছেন না। এখনো ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। এই সিস্টেমকে আপনাদের নড়াইতে হবে, এই সিস্টেমকে টোটালি বাদ দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, আইনের আওতায় আনতে হবে। এবং পরিশেষে বলবো, জুলাই সনদ ঘোষণা করতে হবে, আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আরেকটা কথা না বললে নয়, বিএনপি যেহেতু বড় দল তাদেরকে বলতে হবে, হাসনাত ঘোষণা দিয়েছে এনসিপির পক্ষে যদি কেউ চাঁদাবাজি করে তাদেরকে গণধুলাই দিবেন। এটা একটা অনেক বড় ঘোষণা, আমরা বিএনপির কাছ থেকে এরকম ঘোষণা চাই। আর ছোটদেরকে, বাচ্চাদেরকে এরকম অবহেলা করে কথা বলবেন না। আপনি প্রস্রাব করে ভাসিয়ে দিয়ে বাচ্চাদের উড়িয়ে নিয়ে যাবেন, বা মব কালচার হাবি যাবি এইসব বইলা আপনি বাচ্চাদেরকে ছোট করবেন না। জনতার কাতারে নেমে আসুন, বাচ্চাদের পালস বুঝবার চেষ্টা করুন। দর্শকদেরকে বলবো, সত্যের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন। কারা সত্য বলছে, কারা সঠিক পথে যাচ্ছে, সেই বিবেচনায় রেখে সেই দলের পাশে থাকুন। ধন্যবাদ। আবার ধরেন পাশাপাশি এটাও ঠিক যে বাচ্চাদের ব্যাপারে যেমন কিছু বলবেন না, বা বাচ্চাদের ব্যাপারে যেমন সহনশীল থাকবেন, বাচ্চারাও তেমনি হাসিনার পলানোর সাথে তারেক রহমানের দেশ ত্যাগকে এক করবেন না। মানে বাচ্চাদেরও সেই অডাসিটি দেখানোর কোনো অ্যাকসেপ্টেবিলিটি আমাদের কাছে নেই। আপনি যদি সুযোগ করে দেন দেখাবেন না, আপনি সুযোগ করে দিলে, আপনি হাসিনার সাথে তারেক রহমান কোন প্রক্রিয়ায় জেল খেটে দেশ থেকে বের হয়েছেন আর হাসিনা কোন প্রক্রিয়ায় বের হয়েছে, আপনি রাজনৈতিক দল, আপনি শুক্রে 7 দিন হয় নাই, আপনি একটা রাজনৈতিক দল করে আপনি এভাবে কথা বলার মতো অডাসিটি আপনার থাকা উচিত না। এটা ভাই ক্লিয়ার। আমি আপনাকে সরলটা কম ভাই, এটা কেউ পলিটিক্যাল প্রয়োজনে বললে তাদের দায়, কিন্তু আবার বলি, হাসিনার সাথে যারা অন্য যে কারো তুলনা করবার চেষ্টা করবে, এটা শুধু জুলুম না, এটা দেশ ও জাতির ক্ষতি করবে। অবশ্যই আমরা বেগমকে সমালোচনা প্রয়োজন হলে করবো, কিন্তু হাসিনার তুলনা একমাত্র ফেরাউনের সাথে, আর কারোর সাথে তুলনা না। ওইটার সাথে আপনি এটাকে মেলানোটা রাজনৈতিক, এটাকে কি বলবো আমি, রাজনৈতিক যে সৌহার্দ্য তৈরি হওয়ার সুযোগ থাকে সেটাকে নষ্ট করে। সেটা অপরিপক্কতা, এটাকে মানে রাজনৈতিক অপরিপক্কতা বলা যায়। রাইট। তো শাফাত ভাই, আপনি লাস্ট যদি কোনো শাফাত ভাই 30 সেকেন্ড আপনার শেষ যদি কোনো মন্তব্য থাকে। না, 30 সেকেন্ড, শুধু এটুকুই যে জুলাইয়ের 1 বছর হয়েছে। আমরা দেখেন, জুলাইয়ের সবচেয়ে বড় আমাদের যে অর্জনটা ছিল সেটা হচ্ছে ঐক্য। ওখানে কোনো ডান বাম ছিল না, কোনো ইমাম আর নাস্তিক ছিল না, ওখানে ছিল ঐক্য। তো সেই জুলাইয়ের সবচেয়ে বড় অর্জনটা 1 বছর যেতে না যেতেই আমরা কিভাবে নষ্ট করে ফেলছি আমি জানি না।
আমরা চেষ্টা করে যাচ্ছি, আমি এবং কনক ভাই আপনিও করছেন, আমি জানি। আমরা সবাই বিভিন্নভাবে সেই আমাদের 1 বছর আগে আমরা কি করছিলাম সেটাকে আমরা এখন আবার নতুন করে আমরা সেটা স্মৃতিচারণ করছি। আমি এটা নিয়ে লেখালেখি করছি। আগামী 20 তারিখে আমাদের এখানে ওয়াশিংটন ডিসি মানে ভার্জিনিয়াতে আমাদের মানে এই এলাকার যারা আমরা অ্যাক্টিভ ছিলাম আমরা একটা অনুষ্ঠান করছি। আমরা ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে আমি এবং আমার সাথে আমাদের একজন আমি খুবই বিখ্যাত আমাদের রাহাত শান্তনু ভাই, জনতার কবিয়াল, আমরা একটা গান নতুন রিলিজ করছি। আমরা কিন্তু দেখেন আমরা এই জিনিসগুলো নিয়েই আমরা থাকতে চাই। আমরা জুলাইটাকে আমরা মানে ইমমর্টালাইজ করতে চাই। তো আমরা যেন ভবিষ্যতের মানুষ মনে রাখে যে কি হয়েছিল বাংলাদেশে এবং কিসের প্রেক্ষিতে আমাদের এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে আমরা আজকে এই নতুন বাংলাদেশকে এভাবে আমরা পেয়েছি। আমরা এই সমস্ত কাদা ছোড়াছুরি করে না আমরা সেই জিনিসটাকে আমার জুলাইয়ের সবচেয়ে বড় অর্জনটাকে আমি নষ্ট করতে চাই না। তো সবার প্রতি আমার ওইটুকু অনুরোধ থাকবে। আবার আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে শান্তনু এবং সাফায়েত মিলে যে গানটা করেছে, আপনি দেখেছেন আজ পর্যন্ত বিএনপি মিডিয়া সেল থেকে কেউ প্রচার করতে? করেনি তো। না, এটা আবার ভিন্ন, না, কেন করেনি? তার মানে এটা ভিন্ন প্রেক্ষাপট। না, রচনাপা, এটা ভিন্ন প্রেক্ষাপট। ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে পারে, সেটা দলীয় প্ল্যাটফর্ম বা মিডিয়া সেল থেকে প্রচার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তারা যদি করতে পারতো ভালো হইতো, কিন্তু এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। তো আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আবারও নিকট ভবিষ্যতে আলোচনায় বসবো। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। ঐক্য ধ্বংস হয়ে গেছে, যে ঐক্যে জুলাই বিপ্লব দাঁড়িয়েছিল। এবং আজকেও পত্রিকা সংবাদ শিরোনামে দেখলাম যে 12 দিনে 13,000 কোটি টাকা রেমিটেন্স গেছে। কেউ যদি বাংলাদেশের এই জুলাই বিপ্লবকে ব্যাহত করতে চায়, আমার ধারণা প্রবাসীরা আবারও রুখে দাঁড়াবে। কে কত মহান, এত কিছুর দিকে তারা তাকাবে না। জুলাই বিপ্লবকে ব্যাহত করার কোনো প্রচেষ্টাকেই কোনোভাবেই মেনে নেওয়া হবে না, কোনোভাবেই ঘটতে দেওয়া হবে না। আর বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যদি অনৈক্য বা ল্যাং মারামারি চলতে থাকে, তাহলে আওয়ামী লীগ এবং তার অনুসারীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। যদিও তারা সুবিধা করতে পারবে না, কিন্তু আমরা চাই না এই পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠে কোনো একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করুক। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।